ওয়েলকাম টু ম্যাথোলজিক্যাল। আজকে আমরা টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিসের চ্যাপ্টার 1 করব, মেট্রিক স্পেস বা মেট্রিক জগৎ। তো আমরা থিওরাম 8 ম্যাথটা করব। আমরা কোশ্চেনটা পড়ি এবং এই ম্যাথটা করতে যতটুকু বেসিক দরকার ততটুকু বেসিক আমি এখানে পড়াই দিব, এবং যেন প্রত্যেকটা বিষয় আমরা বুঝি ভালো করে যে কী হচ্ছে না হচ্ছে, মুখস্থ যেন না করতে হয়। বলছে প্রমাণ করো যে আর এন একটি সম্পূর্ণ মেট্রিক জগৎ। সো আমাকে জানতে হবে মেট্রিক জগৎটা কি, বা শুধু জগৎ বলতে কি বোঝায়, আর সম্পূর্ণ মেট্রিক জগৎ বলতেই বা কি বুঝি আমরা। ঠিক আছে, সো এই প্রত্যেকটা বিষয় আমরা বুঝবো, তারপর আমরা এইগুলা অ্যাকচুয়ালি করব। হ্যাঁ, আচ্ছা, তো আমরা শুরু করে দিই। জগৎ বলতে আসলে কি বুঝি আমরা। দেখো, এখানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা তোমরা সবাই জানো। সো এটা দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কেমন হবে, এরকম হয় তাই তো, ওয়াই প্রাইম এক্স এন এক্স প্রাইম, এই তো। সো এটা কিন্তু একটা জগৎ। ঠিক আছে, দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আবার ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা তুমি চিন্তা করো, এক্স ওয়াই জেড, জেড এক্স এন্ড ওয়াই, এটাও কিন্তু একটা জগৎ, তাই না? আচ্ছা, এই জগতে কি থাকে, তুমি এটাকে জগৎ বলতে পারবা। এন্ড জগতে বিন্দু থাকে আমাদের, এখানে একটা বিন্দু দেখো, এখানে বিন্দু আছে, বিন্দু। সো ত্রিমাত্রিক জগতে কিন্তু আমাদের বিন্দু থাকবে এরকম। ওকে, এখন তোমরা সবাই জানো রিয়েল নাম্বার লাইন, এটা আমরা যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, এটা আমরা রিয়েল নাম্বার লাইন বলি। সো এই রিয়েল নাম্বার লাইনটাও কিন্তু আমাদের একটা স্থানাঙ্ক ব্যবস্থার মতো। ঠিক আছে, এটা কিন্তু আসলে একমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থা। একমাত্রিক, অনেকে হয়তো জানে না, কিন্তু জানাই দিলাম, একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ওকে, সো এইটাও কিন্তু আমাদের একটা জগৎ। এটা হচ্ছে আমাদের একমাত্রিক জগৎ। ওকে, একমাত্রিক জগৎ। তো এটা আমাদের দ্বিমাত্রিক জগৎ, এটা আমাদের ত্রিমাত্রিক জগৎ, এরকম আরও জগৎ থাকতে পারে। ঠিক আছে, শুধু যে এইটাই হবে তা না, আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যা আছে এখানে, তোমরা সবাই পোলার স্থানাঙ্ক ব্যবস্থা চিনো, তো ওইটাও কিন্তু আমাদের একটা জগৎ হবে। আচ্ছা, সো জগতে কি থাকবে, আমাদের জগতে কিন্তু এরকম বিন্দু থাকবে, এবং এটাকে যদি আমি আর দিয়ে প্রকাশ করতে পারি, এই জগৎটাকে আমরা এভাবে আর দিয়ে প্রকাশ করি, তাহলে এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা, দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা আর স্কোয়ার, যদি এটা স্কোয়ার না, এটা বোঝাচ্ছে আমাদের এটা কিন্তু আসলে আর কার্তেশীয় গুণজ আর। ঠিক আছে, আর এবং আর এর রিয়েল নাম্বারের সেট আর এর সাথে আবার রিয়েল নাম্বারের সেট আর এর কার্তেশীয় গুণ যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা এইটা পাই, আর স্কোয়ার। এটা কিন্তু আসলে এই জগৎকে রিপ্রেজেন্ট করি আমরা আর স্কোয়ার দিয়ে। এটাকে কী দিয়ে প্রকাশ করবো, এটাকে আমরা আর কিউব দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, মেক সেন্স? তাহলে এটি হচ্ছে আমাদের জগৎ বা স্পেস স্পেস বা জগৎ। আশা করি জগৎ বা স্পেস আমরা বুঝতে পারছি। জগৎ বা স্পেসে কী থাকে, বিন্দু থাকে। সহজ কথা, এখানে কি থাকবে, বিন্দু থাকবে। ওকে, আচ্ছা, আমরা এখন সামনে আগাই। সো এগুলোকে ইউক্লিডীয় জগৎ বলা হয়, যে আর এনকে এন মাত্রার ইউক্লিডীয় জগৎ বলা। আর এন এর জায়গা আমাদের কি হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, এগুলো সব হচ্ছে ইউক্লিডীয় জগৎ। এটাও ইউক্লিডীয় জগৎ, এটাও ইউক্লিডীয় জগৎ, এটাও ইউক্লিডীয় জগৎ। আর পাওয়ার 4 হইতে পারে, 5 হইতে পারে। হ্যাঁ, এত ডাইমেনশন আমরা আসলে কখনো আমরা এভাবে চিত্র আঁকাই নেই। আর পাওয়ার 4 আসলে আঁকাইতে পারবা না তুমি এখানে, তাই না? ড্র করতে পারবা না। তো এখানে ওরা বলতেছে কি, যে আমাদের আর এর পর এনকে এন মাত্রার ইউক্লিডীয় জগৎ বলে, এবং সেই জগতের একটি বিন্দুকে আমরা, ধরো সেই জগতে, ধরো এটা একটা আমাদের জগৎ, এই জগতে একটা বিন্দু, ধরো এ একটা বিন্দু। তাহলে আমরা কিন্তু ভালো করে জানি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা একটা বিন্দুকে আমরা টুপল দ্বারা প্রকাশ করি। টুপল বা টাপল বলো, তুমি যেটাই বলো না কেন, টুপল বা টাপল, যে কোনো একটা ইংলিশতে বলা যায়, সমস্যা নেই। অর্থাৎ আমাদের কিন্তু দুইটা ইয়ে থাকে, ভুজ এবং কোটি লাগে, তাই না? এরকম মানে এক্স এন্ড ওয়াই। ধর এ যদি আমার একটা বিন্দু হয়, আমি এটাকে ইচ্ছা করলে ক্যাপিটাল এতে প্রকাশ করতে পারি, ইচ্ছা করলে আমি শুধু এতে প্রকাশ করতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের টুপল লাগে, এটাকে টুপল বলা হয়, এই যে টুপল। সো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা একটা বিন্দুকে প্রকাশ করতে টুপল ব্যবহার করে থাকি, এবং ওই টুপলটার আমাদের উপাদান সংখ্যা কয়টা, দুইটা থাকে, এই যে এক্স এন্ড ওয়াই, দুইটা। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাও যদি আমরা একটা বিন্দুকে কী দিয়ে প্রকাশ করে থাকি, টুপল দিয়ে প্রকাশ করে থাকি, কিন্তু তখন কিন্তু আমরা ওই টুপলের উপাদান সংখ্যা থাকে হচ্ছে 3টা, এক্স ওয়াই জেড। বুঝছো?
এগুলো কিন্তু টুপল, হ্যাঁ। আমি যদি আবার এক্স ওয়াই জেড অ্যান্ড ডব্লিউ ইউজ করি, এটাও কিন্তু একটা টুপল হবে, যে টুপলে 4টা উপাদান আছে। সো এটাও একটু মাথায় নিয়ে নাও, আমরা এগুলো ব্যবহার করব, আই হোপ সমস্যা হবে না বেশি একটা। ওকে, তো এই জগতের যে কোনো একটা বিন্দু, কিন্তু বিন্দুকে আমরা এরকম টুপল দিয়ে প্রকাশ করব। তো এন মাত্রিক জগৎ হলে আমাদের অবশ্যই এই টুপলে এন সংখ্যক উপাদান থাকবে, এটা কিন্তু একটা টুপল। সো আমরা এটাকে এভাবে মার্ক করে আমি বলে দিই এটা একটা টুপল, ঠিক আছে। সো এটাকে টুপল, তুমি এটাকে ভেক্টরও বলতে পারো, এবং সেটা কি হবে, আমাদের ওই বিন্দুটার অবস্থান ভেক্টর। ভেক্টরের দিকে আমরা না যাই, তুমি আপাতত এটাকে টুপলই বলো, কোনো সমস্যা নেই, টুপল বা ভেক্টর। কারণ আমরা কিন্তু ভালো করে জানি যে আমাদের এরকম এক্স আই প্লাস ওয়াই জে, এটাকে আমরা এভাবে লিখতে পারি টুপল দিয়ে, অর্থাৎ ভেক্টরকে আমরা টুপল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, সিম্পল। তো এটা হচ্ছে আমাদের টুপল। ওকে, সো আর এর পর এনটা আসলে কি, এটা একটা সেটই হবে, তাই না? এটা একটা সেটই কিন্তু হবে। এটা আসলে কি, এটা একটা সেট, যে সেট উপাদান সংখ্যা, উপাদান কি আসলে, যে সেটের উপাদানগুলো হচ্ছে টুপল অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই সেটের উপাদান কি হবে, এই সেটের উপাদান হচ্ছে বাস্তব রিয়েল নাম্বার। আর এই সেটের উপাদান কি হবে, এই সেটের উপাদান কিন্তু টুপল, কিন্তু এই টুপলগুলো কেমন হবে, 3টা করে উপাদান হবে, ঠিক আছে। সো এগুলো সিম্পল, অনেক বেসিক, অনেকে জানো না, অনেকে জানো, তা আমি এগুলো আস্তে আস্তে ক্লিয়ার করতেছি, দেখো। এবং কারো যদি এসব বেসিক ক্লিয়ার থাকে, তোমরা টেনে নিয়ে দেখো, সামনে গিয়ে তোমরা মেইন ভিডিওটা পাবা, টেনে দেখো, যদি বেসিকটা ক্লিয়ার থাকে স্কিপ করতে পারো বেসিকটা। ওকে, এটাই আর কি। সো এখন এই জায়গায় আমাদের বলা হয়েছে ইউক্লিডীয় জগৎ। ইউক্লিডীয় জগৎ কখন হয়, এটা ইনফরমেটিভ ডেফিনিশন আমি বলে দিই। আসলে যেই জগতে আমি ইউক্লিডিয়ান জিওমেট্রি অ্যাপ্লাই করতে পারবো, সেই জগৎকে বলা হয় ইউক্লিডীয় জগৎ। এটার ব্যাপারে তুমি বিস্তারিত জানতে পারবা সামনের চ্যাপ্টারগুলোতে, চ্যাপ্টার 3তে মেবি বিস্তারিত জানতে পারবা, এবং টেন্সেরও তুমি এটার ব্যাপারে বিস্তারিত জানবা। আপাতত এ পর্যন্ত থাক। ওকে, এখন আমরা দেখব, তাহলে আমরা জগৎ বুঝলাম, আমরা জগৎ বুঝছি বা স্পেস বুঝছি, এবং ওই স্পেস একটা বিন্দুকে আমরা কী দিয়ে প্রকাশ করি আমরা সেটা বুঝছি। আমাকে তোমরা বলো তো, এই আর একমাত্রিক জগতে একটা বিন্দুকে আমরা কী দিয়ে প্রকাশ করি? একমাত্রিক জগতে আমরা একটা বিন্দুকে কিন্তু জাস্ট একটা নাম্বার দিয়ে প্রকাশ করি, একটা রিয়েল নাম্বার দিয়ে প্রকাশ করে থাকি, তাই না? এই তো এই বিন্দুটা কী হবে, এটা না দিয়ে মাঝখানে একটা দিই, এই বিন্দুটা কী হবে, এই বিন্দুটা কিন্তু আমাদের 1.5, এই বিন্দুটা কিন্তু আমাদের 1.5, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের টুপল লাগতেছে না, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, 4 মাত্রিক, 5 মাত্রিক হয়ে গেলে আমাদের টুপল দরকার পড়তেছে, এবং টুপলের এবং ওই মাত্রা অনুযায়ী আমাদের টুপলের কি উপাদান সংখ্যা বাড়বে আস্তে আস্তে। ক্লিয়ার? তো আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। এখন আমরা দেখব হোয়াট ইজ মেট্রিক স্পেস। ওকে, মেট্রিক স্পেস, মেট্রিক বলতে কি বুঝি সেটা আগে আমরা জেনে নিই। মেট্রিক বলতে বোঝা হচ্ছে ডিস্টেন্স ফাংশন বা দূরত্ববোধক ফাংশন। ডিস্টেন্স ফাংশন বলতে পারো, এই ডিস্টেন্স ফাংশন কী করে অ্যাকচুয়ালি? দেখো, আমি একটু আগে বললাম যে আমাদের জগতে কি থাকে, জগতে আমাদের থাকবে হচ্ছে বিন্দু, তাই না? আমাদের জগতে বিন্দু থাকবে, ধরো এখানে একটা বিন্দু, এইখানে 4টা বিন্দু। সো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার প্রয়োজন পড়তে পারে। প্রয়োজন পড়া কি দরকার আছে অবশ্যই, তোমার দুটো বিন্দু আছে, দুটো বিন্দু তুমি মধ্যবর্তী দূরত্ব বের করবাই জগতের। সো এই যে একটা জগতের দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য আমরা যে ফাংশনে ব্যবহার করি সেটাকে আমরা বলি মেট্রিক বা ডিস্টেন্স ফাংশন। মেক সেন্স? সো তখন ধরো ডি, ধরো আমাদের সেই ডিস্টেন্স ফাংশন, যেখানে আমরা এ এবং বি ইনপুট দিব, এবং এই ডি ফাংশনটা আমাকে কি বলে দেবে, এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব বলে দিবে, ঠিক আছে। সো এমন কাইন্ড অফ। সো তুমি কিন্তু আমাদের পৃথিবীটা কিন্তু একটা জগৎ, একটা আর কিউব জগৎ পৃথিবীটা আমাদের, তাই না? আর কিউব জগৎ পৃথিবীটা। সো এই যে পৃথিবীটা, আমাদের পৃথিবীতেও কিন্তু আমরা কি করি, একটা একটা জায়গা থেকে আরেকটা জায়গা দূরত্ব মাপতে পারি ইচ্ছে করলে, মানে এক বিন্দু থেকে আরেকটা বিন্দু আমরা দূরত্ব মাপতে পারবো, এবং সেটা মাপার জন্য আমরা স্কেল ব্যবহার করতে পারি, আমরা ফিতা ব্যবহার করতে পারি, এবং আরও অনেক টুলস আমাদের আছে। ওই সকল টুলসে কিন্তু আসলে ডিস্টেন্স ফাংশন বা মেট্রিক। মেক সেন্স? আচ্ছা, আশা করি এটা মেক সেন্স করছে। এখন আমরা সামনে যাই। তা আমরা মেট্রিক বুঝতে পারছি। মেট্রিক কি? মেট্রিক হচ্ছে একটা ফাংশন, মূলত কাজ হচ্ছে ও দূরত্ব মাপে, দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মাপে। আচ্ছা, মেট্রিক স্পেসটা কি এখন আমরা দেখবো আস্তে আস্তে সামনে গিয়ে। তো আমরা একটা রিয়েল নাম্বার লাইন নিলাম, এবং আমি জানি কিন্তু ভালো করেই যে আমাদের রিয়েল নাম্বার লাইন কিন্তু একটা একমাত্রিক জগৎ।
সো এই যে রিয়েল নাম্বার লাইন আমরা নিলাম, এখানে ধরো এক্স একটা বিন্দু এবং ওয়াই আর একটা বিন্দু। সো এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি হবে তুমি বলো। এখানে এক্স একটা বিন্দু, ওয়াই একটা বিন্দু, এখন এই এতটুকু দূরত্ব অ্যাকচুয়ালি কত, মাঝখানে ডিস্টেন্সটা কতটুকু, সেটা কীভাবে বের করে? সেটা বের করার ফর্মুলা তুমি হয়তো এইভাবে করবা যে আচ্ছা ওয়াই থেকে ম্যাক্স বাদ দিয়ে তাহলে তো আমি এটা পেয়ে যাই, কারণ ওয়াই তো আমাদের এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাই না? আর এক্স তো এতটুকু, তা আমি এখানে এটা করলে তো হয়ে যায়, তাই না? হ্যাঁ। সো এমনই কিছু, কিন্তু আমরা তো জানি দূরত্ব কখনো কি হয় না, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। দুটো বস্তুর মধ্যবর্তী দূরত্ব শূন্য হতে পারে, কিন্তু কখনো নেগেটিভ হতে পারে যে এই বিন্দু থেকে ওই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে -5 -4, না। দূরত্ব বা কারো বয়সের পার্থক্য কি কখনো নেগেটিভ হতে পারে? পারে না, কারণ দূরত্বটা কিন্তু আসলে তাদের মধ্যবর্তী গ্যাপ, তাই না? তাদের মধ্যবর্তী যেই গ্যাপটা আছে সেইটা। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই মডুলাস ব্যবহার করতেছি যে এক্স মাইনাস ওয়াই মডুলাস, যেখানে এক্স একটা বিন্দু এবং ওয়াই একটা বিন্দু, এক্স একটা বিন্দু ওয়াই একটা বিন্দু। সো এইভাবে কি করতে পারি আমরা? আর মডুলাসকে আমরা জানি এভাবে লেখা যায় স্কোয়ার রুট ওভার, এটা হচ্ছে মডুলাসের অ্যালজেব্রিক ডেফিনেশন। হ্যাঁ, মডুলাসের অ্যালজেব্রিক ডেফিনেশন হচ্ছে আমাদের এইটা। দেন আমরা এই রুটকে আমরা 1/2 লিখতে পারি। সো এটা লেখার রিজন আছে একটা, পর সামনে গিয়ে দেখতে পারবা তোমরা। আপাতত বুঝে রাখো, আমরা এটাকে কিন্তু ম্যানিপুলেশন করে এরকম বানাইতে পারি। হ্যাঁ, খুবই সিম্পলি আমরা কিন্তু এটাকে ম্যানিপুলেশন করে এরকম বানাইতে পারি। সো এইটি হচ্ছে আমাদের ডিসটেন্স ফাংশন এই জগতের জন্য। আমি কি বুঝতে পারতেছি ব্যাপারটা? এই জগতের জন্য আমাদের ডিসটেন্স ফাংশন হচ্ছে এরকম, এটাকে মেট্রিক বা ডিসটেন্স ফাংশন বলে থাকি। সো এখানে আমাদের এটা কিন্তু একটা দ্বিমাত্রিক ফাংশন, এটা মাথায় রাখবো আমরা। মেট্রিক, আমাদের যে মেট্রিকটা আছে, এটা মেট্রিকটা সবসময় কী হয়, দুই চলকের, আমি মনে হয় দ্বিমাত্রিক বলছি ভুলে, দ্বিমাত্রিক বলা যাবে না। এই মেট্রিক বা ডিসটেন্স ফাংশন হচ্ছে দুই চলকের ফাংশন, ঠিক আছে? এটা আমাদের দুই চলকের ফাংশন, দুই চলকের ফাংশন, দুই চলক বিশিষ্ট ফাংশন, ঠিক আছে? বা আমরা এটা কি ডিজিতে কি পড়ছি মনে আছে, টু প্যারামেট্রিক ফাংশন, দুইটা প্যারামিটার, এটা বলতে পারো তুমি। তো দুই চলকের ফাংশন এটা, হ্যাঁ, দুইটা চলক থাকবে, মানে ইনপুট নিবে, দুইটা উপাদান নিবে ইনপুট, ওকে? সো এইখানে এক্স অ্যান্ড ওয়াই দুইটাই কিন্তু আমাদের বিন্দু, এখানে এক্স অ্যান্ড ওয়াই দুইটাই বিন্দু বোঝাচ্ছে। সো ডি অফ এ কমা বি তাহলে কী হবে, এ ও বির মধ্যবর্তী দূরত্ব, এটা তো আমাদের এ বি মধ্যবর্তী দূরত্ব বোঝায়, বা ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি, শেষ। এখন এই যে ফাংশনটা, আমাদের ডিস্টেন্স ফাংশনটা, এটাকে আমরা ফর্মাল ওয়েতে ডেফিনিশন দিব, এটা হচ্ছে ফর্মাল ওয়েতে ডেফিনিশন। তোমরা ঠিক জানো কি না আমি জানি না, বাট ফাংশনকে কিন্তু আমরা যেভাবে লিখে দিই, এফ অফ এক্স ইকুয়ালস এক্স স্কোয়ার এবং বলে দিই ফাংশন, এটা কিন্তু ফর্মাল ডেফিনিশন আছে, হ্যাঁ, এইভাবে লিখতে হয়। তো দেখো কীভাবে লেখে, যে ডি একটা ফাংশন, এখন আমাদের কোলন দিলাম, এখানে কোলন দিয়ে আমাদের ডোমেন, এটাকে আমরা ডোমেন বলি। সো আমি এটাকে হাইলাইট করে দিই, যেটা আমাদের ডোমেন। আমি এই কালারটা দিয়ে, কোনটা দিয়ে হাইলাইট করা যায়, এই তো, আমরা এটা দিয়ে হাইলাইট করে দিই। তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ডোমেন, এবং এটা আমাদের কি, এটা আমাদের হচ্ছে কোডোমেন, ওকে? এটা হচ্ছে আমাদের ডোমেন অ্যান্ড এটা হচ্ছে আমাদের কোডোমেন। ডোমেন কি হয়, ডোমেন থেকে কিন্তু আমাদের ইনপুট যায় ফাংশনে, একটু খেয়াল করে দেখি আমরা। তো ডোমেনে কিন্তু আমাদের আর ক্রস আর লিখছি আমরা, কেন লিখলাম এটা, কারণ আমাদের এই এক্স, আমাদের এখানে কিন্তু দুইটা উপাদান ইনপুট নেই একসাথে। সো এই আর থেকে একটা উপাদান যাবে এক্সে এবং এই আর থেকে যায় হচ্ছে আর একটা ওয়াই, মেক সেন্স? এই বিষয়টা কি বুঝতে পারছি, ব্যাপারটা এরকম, ওকে? তো এটা হচ্ছে আমাদের ডোমেন। এখানে এটা কি, এটা কিন্তু কার্তেশীয় গুণ হচ্ছে, এটা যেন মাথায় থাকে। আর হচ্ছে কোডোমেন, আমরা জানি আমাদের ডিসটেন্স ফাংশন কিন্তু অবশ্যই আউটপুট দিবে কি, আউটপুট দিবে হচ্ছে বাস্তব সংখ্যা। তো দেখো এটা কিন্তু আমাদের এটা ছিল, তাই না? এইটা তো আমাদের এই ফাংশনের এক্সপ্রেশনটা হচ্ছে এরকম দিলাম। তো এইভাবে ডিফাইন করতে হয় ফর্মালি, ডোমেন কোডোমেন দিতে হয়, দেন ওই ফাংশনটাকে আমরা এইভাবে লিখে দিই, ওকে? আচ্ছা, এবার টু ডাইমেনশনাল আমরা ইউক্লিডিয়ান স্পেস দেখি, আর স্কোয়ার, এটা একটু খেয়াল করে দেখি। এখানে আমাদের এটা একটা বিন্দু এক্স, আমি এক্স বার দিচ্ছি, মানে অ্যাজ এ ভেক্টর হিসেবে দেখতে বলতেছি। তুমি এক্স দাও, এক্স বার না দেওয়া লাগবে না, এক্স বার এন ওয়াই দাও এখানে, কারণ ভেক্টর নিয়ে আমাদের এরকম কাজ নেই এখানে।
সো এক্স একটা বিন্দু এবং ওয়াই একটা বিন্দু, তো এক্স এটা যেহেতু একটা বিন্দু, এখন এটা এই বিন্দুটা হচ্ছে আমাদের একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার বিন্দু, তাহলে অবশ্যই আমাদের টুপল দিয়ে প্রকাশ করতে হবে এবং টুপলের উপাদান হবে দুইটা। সেমভাবে এখানেও আমি এই টুপল উপাদানগুলোকে আমি এক্স ওয়ান এবং ওয়াই টু নাম এক্স ওয়ান এবং এক্স টু নামে ডিক্লেয়ার করতেছি, এবং ওয়াই বিন্দু যেই টুপুল আছে সেই টুপুলের যে উপাদানগুলো সেটাকে আমি ওয়াই ওয়ান এবং ওয়াই টু দিয়ে ডিক্লেয়ার করতেছি। ওকে, এখন আমি যদি ডি এক্স কমা ওয়াই নেই, তার মানে কি দুইটা ইনপুট নিবে, দুইটা ইনপুটের জায়গায় একটু খেয়াল করে দেখি এইখানে আমাদের আমরা এর আগের থেকে আমরা জানি, ক্লাস 9-10 দেখবা যে এরকম কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে এটা, হ্যাঁ, x1 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 হোল স্কোয়ার, যে ওর ভুজ থেকে আমরা ওর ভুজ বিয়োগ করে স্কোয়ার করব, ওর ভুজ থেকে ওর কোটি থেকে ওর কোটি বিয়োগ করে স্কোয়ার করব, এরকম। ঠিক আছে, এখন এটাকে যদি আমি আর একটু মডিফাই করে লিখি, স্কোয়ার রুটকে আমরা 1/2 লিখি, 1/2 লিখি, তো একটু খেয়াল করে দেখো একটা প্যাটার্ন পাওয়া যায় এখানে একটা, এখানে তুমি এটা পাইছো, এর আগেরটাতে জাস্ট কিন্তু এটা ছিল x1 মাইনাস y1 মানে x মাইনাস y, তারপরে এর উপরে আমাদের স্কোয়ার, তারপরে আমাদের পাওয়ার হাফ। দেখো এখন জাস্ট আমাদের এক্সট্রা জিনিস আসছে। ওকে, একটু খেয়াল করে দেখো, আগে কিন্তু আমাদের এই এক্স অ্যান্ড ওয়াই দুটো কিন্তু বিন্দু ছিল, এখন এক্স একটা বিন্দু ওয়াইও একটা বিন্দু, এখানেও সেম, বাট এই এক্সের কিন্তু এখন টাপল আছে, টুপল, ওয়াইয়ের জন্য টুপল, সো ওয়াইয়ের দুটো মান আছে, এক্সেরও দুটো মান আছে, সেই হিসেবে আমাদের এখানে কী হচ্ছে x1 মাইনাস y1 x2 মাইনাস y2 হোল স্কোয়ার, এর পুরোটা পাওয়ার হচ্ছে হাফ। কেমন দেখো, একটু দেখলে বুঝতে পারবা ব্যাপারটা এরকম। এ কিন্তু আমাদের এখানে a1, a2, বি কিন্তু আমাদের এখানে b1, b2, দুটি বিন্দু হলে এ ও বির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d a, b, সো এ আছে, এই জায়গায় টাপল বসাবো একটা, যে টাপল বসাই দিলাম, এবং বি এর জায়গায় আমি আরেকটা টাপল বসাবো। মেক সেন্স? বুঝতে পারতেছি ব্যাপারটা? হ্যাঁ, তাহলে আমাদের এই ফাংশনটার যদি ফর্মাল ডেফিনিশন আমরা দেখতে চাই, সেটা হচ্ছে কী হবে, আর স্কোয়ার ক্রস আর স্কোয়ার থেকে আর। কেন? কারণ এই এক্স কিন্তু একটা টাপল ইনপুট নেয় এবং এই ওয়াই কিন্তু একটা টাপল ইনপুট নেয়, এবং আর স্কোয়ার আমরা কী জানি, আমরা জানি কিন্তু টুপল থাকে বা টাপল। ওকে, তো দেখো এটা কিন্তু এভাবে ফর্মুলাতে আমরা ডিফাইন করলাম, এটা আর স্কোয়ার জগৎ ছিল, এখানে কিন্তু আমাদের ডোমেনে কিন্তু এখানে আর স্কোয়ার পাইছি আমরা। সেমভাবে আমাদের আর কিউব জগতের ক্ষেত্রে আমাদের আর কিউব হবে, এখানে দুইটা পদ, তাহলে এখানে কি হবে, 3 নম্বর পদ এর হবে x3 মাইনাস y3 হোল স্কোয়ার, এই যে সিম্পল। তো একইভাবে আর এন জগৎ হলে কী হবে, আর এন জগৎ হলে সেমভাবে আগাবে, প্লাস দিয়ে আমরা ডট ডট লিখে xn মাইনাস y হোল স্কোয়ার হবে। সো এইটাকে কিন্তু আমরা ইচ্ছা করলে সামেশনের সাহায্যে শর্ট করে লিখতে পারি, সামেশন i ইকুয়ালস টু 1 n। তাহলে আর এন জগতে কিন্তু আমাদের এই মেট্রিক বা ডিসটেন্স ফাংশনের ডেফিনিশনটা কিন্তু এরকম, ফর্মাল ডেফিনিশন। ওকে, আমাদের 1/2 দিলাম এটা। সো এই জিনিসটা খুব ভালো করে দেখো, কারণ আমাদের ম্যাথে এটাই লাগবে। দেখো, একটি জগতের একাধিক মেট্রিক বা ডিসটেন্স ফাংশন থাকতে পারে। তুমি চিন্তা করো, পৃথিবী একটা আমাদের জগৎ, এবং এই পৃথিবীতে আমি যদি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই, তাহলে আমি স্কেল ব্যবহার করতে পারি, আমি ফিতে ব্যবহার করতে পারি, এবং আরও অনেক আমাদের টুলস আছে দূরত্ব বের করার জন্য। ওকে, তো সেমভাবে আমাদের একটা জগতে কিন্তু একাধিক মেট্রিক বা ডিসটেন্স ফাংশন থাকতে পারে। এখন মেট্রিকের সাধারণ আকার আমরা দেখাবো, এই মেট্রিক বা ডিসটেন্স ফাংশনের সাধারণ আকারটা দেখো, একটু খেয়াল করে দেখো, যখন আর এন জগতে কিন্তু আমাদের যে মেট্রিক বা ডিসটেন্স ফাংশনটা ছিল সেটা ডোমেনে কিন্তু আমাদের আর এন ছিল, খেয়াল করছো, আর এন ক্রস আর এন, এবং যখন আর কিউব জগৎ ছিল তখন আমাদের ডোমেনে কিন্তু আর কিউব ক্রস আর কিউব ছিল। সো সেমভাবে তুমি চিন্তা করো, তার মানে আমাদের জগৎটার উপর ডিপেন্ড করে আমাদের এইখানে ডোমেনে এটা কী হবে। তো তুমি চিন্তা করো না যে আমাদের জগৎটাকে আমি যদি এক্স বলি, জগৎটা যদি এক্স হয়, এক্স ডিক্লেয়ার করি, কারণ আমাদের বইতে এক্স ডিক্লেয়ার করা হচ্ছে ক্যাপিটাল এক্স, তখন আমাদের অবশ্যই ওই জগতের জন্য যে মেট্রিক বা ডিসটেন্স ফাংশনটা হবে সেখানে কিন্তু অবশ্যই এক্স ক্রস এক্স হবে, ক্যাপিটাল এক্স ক্রস ক্যাপিটাল এক্স, এবং কোডোমেন আমাদের আরই থাকবে সবসময়। কিন্তু খেয়াল করে দেখো তুমি, প্রত্যেকটা ফাংশন ডেফিনিশনে আমাদের কোডোমেন কিন্তু আরই আছে, তাই না? আচ্ছা, এখন আমরা সামনে যাই আরও, এবং ডি এক্স কমা ওয়াই হচ্ছে আমাদের ফাংশনের এটা, আমাদের রিপ্রেজেন্টেশন নাই এটার, কারণ ফাংশনের রিপ্রেজেন্টেশন নাই, কারণ এটা আসলে কী বলে এটাকে, হ্যাঁ, এটাকে মানে চেঞ্জ হবে, ডিফারেন্ট জগতের জন্য ডিফারেন্ট হবে, কিন্তু এটা হচ্ছে আমাদের সাধারণ আকার। ক্লিয়ার?
মেক সেন্স? সো আশা করি এই বিষয়টা নিয়ে কোনো কনফিউশন নাই তোমাদের। এই যে অ্যাক্সেসটা আমাদের জগৎ, এবং এই জগতের জন্য আমাদের যেই ফাংশনটা হবে, ডিস্টেন্স ফাংশনটা হবে, সেটা কিন্তু সেটার ফর্মাল ডেফিনেশনটা কিন্তু এমনভাবে স্টার্ট হবে। ক্লিয়ার? সো আমরা কিন্তু বুঝে ফেলছি মেট্রিকটা কি। এবার আমরা আসি হচ্ছে মেট্রিক স্পেস কাকে বলা হবে তাহলে। হোয়াট ইজ মেট্রিক স্পেস? দেখো আমি খুবই সিম্পলি একটা কথা বলে দিই এখন, খুবই সিম্পল একটা কথা বলবো আমি, যে মেট্রিক স্পেস হইতে হলে অবশ্যই তাকে আগে স্পেস হইতে হবে, তাই না? তো ধরো এটা একটা স্পেস, আমাদের স্পেস, এবং এই স্পেসের ফার্স্ট কন্ডিশন হচ্ছে এই স্পেসের একটা মেট্রিক থাকতে হবে। ওকে, এই স্পেসের আগে একটা কি থাকতে হবে? মেট্রিক থাকতে হবে। মেট্রিক থাকতে হবে, মেট্রিক বা ডিস্টেন্স ফাংশন। এই জগতের জন্য এক্স একটা জগৎ বা স্পেস, সো এই স্পেসের জন্য আমাদের একটা মেট্রিক থাকতে হবে বা ডিস্টেন্স ফাংশন থাকতে হবে। একটা মেট্রিক থাকতে হবে বা একটা ডিস্টেন্স ফাংশন থাকতে হবে, যেটা আমি এই জগৎ ইউজ করতে পারবো। ওকে, একটা সিম্পল একটা উদাহরণ দিই আমি। ধরো তুমি একটা বল নিলা, একটা বল গোল হয়, তাই না? সরি, এখন এই বলে আমি যদি তোমাকে একটা স্কেল দিয়ে দিই, স্কেল দিয়ে যদি আমি যদি বলি যে আচ্ছা তুমি এখান থেকে এই এতটুকু দূরত্ব বের করো, তুমি কিন্তু স্কেল দিয়ে পারবা না। তুমি কিন্তু স্কেলটা দিয়ে দূরত্বটা বের করতে পারবা না, কারণ এই জগতের জন্য, এই বলের জন্য এই স্কেলটা সুটেবল না, তাই না? তুমি ফিতা দিয়ে মাপতে পারবা, বাট এই স্কেলটা কিন্তু সুটেবল না যে তুমি আসলে দূরত্ব বের করবা এই বলে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, করা যাবে না। তাহলে এই টুলটা কিন্তু, বা এই যে দূরত্ব মাপার যেই যন্ত্রটা, এটা কিন্তু এই জগতের জন্য না। ক্লিয়ার? সো দেখো মেট্রিক স্পেস হইতে হলে কী হইতে হবে? প্রথমত তাকে একটা জগৎ হইতে হবে, সো এক্স জগৎ। দেন তার একটা মেট্রিক বা ডিস্টেন্স ফাংশন থাকতে হবে এই এক্স জগতের জন্য। ওকে, দেন তার এই মেট্রিক বা ডিস্টেন্স ফাংশনটা যদি 4টা কন্ডিশন মেনে চলে, সেই 4টা কন্ডিশন যদি এই 4টা কন্ডিশন মেনে চলে, তাহলে আমরা এই এক্সকে বলতে পারবো হচ্ছে একটা মেট্রিক জগৎ। দেখছো, প্রথমত তাকে একটা জগৎ হতে হবে, এবং এই জগতের একটা মেট্রিক বা ডিস্টেন্স ফাংশন থাকতে হবে, এবং সেই ডিস্টেন্স ফাংশন বা মেট্রিকের এই 4টা শর্ত মানতে হবে। যদি তাই হয়, তাহলে আমরা বলতে পারবো সেই জগৎটাকে একটা মেট্রিক জগৎ বা মেট্রিক স্পেস। আশা করি কোনো কনফিউশন থাকবে না এটা নিয়ে। এখন তুমি এখানে দেখো কিভাবে আমরা এখানে বলতেছি। মনে করি একটি অশূন্যক সেট এক্সে সংজ্ঞায়িত একটি মেট্রিক বা দূরত্ববোধক ফাংশন হচ্ছে এটা, মানে এখানে বোঝাচ্ছে এক্স হচ্ছে আমাদের জগৎ। এক্স কিন্তু আমাদের একটা জগৎ কিন্তু অবশ্যই অশূন্য সেট হইতে হবে। জগৎ কিন্তু একটা সেটই, হ্যাঁ, আমি কিন্তু আবার বলছিলাম এখানে আমাদের কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, এটা কিন্তু সেট একটা। আমরা কি আর স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এবং এটা হচ্ছে আমাদের আর কিউব দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো আলটিমেটলি এটা কিন্তু একটা সেট। সো আমরা এখানে আসি এখন আবার এটাকে, এটাকে আমরা রিমুভ করে দিই। ওকে, সো এইটা হচ্ছে আমাদের জগৎ এক্স, ক্যাপিটাল এক্স। এটা, হ্যাঁ, এটা নিয়ে কোনো কনফিউশন আমি দেখতে চাই না, ক্যাপিটাল এক্স। সো এই অশূন্যক সেট এক্স এর সংজ্ঞায়িত একটি মেট্রিক দূরত্ববোধক ফাংশন, মেট্রিক বা দূরত্ববোধক ফাংশন ডি, এই যে এক্স ক্রস এক্স হতে আর, যদি ফর অল এক্স ওয়াই ইট বিলংস টু এক্স, মানে এই এক্স জগতের সকল বিন্দুর জন্য যদি এই 4টা কন্ডিশন সত্য হয়, ঠিক আছে, সকল বিন্দুর জন্য কিন্তু স্যাটিসফাই করতে হবে। দেখো খুবই ট্রিভিয়াল, খুবই মানে নগণ্য 4টা শর্ত। প্রথম শর্তটা কি? যে আমাদের এই ফাংশনটা আউটপুট দিবে সবসময় কি? শূন্য না শূন্যর থেকে বেশি ধনাত্মক সংখ্যা, অলওয়েজ ধনাত্মক সংখ্যা আউটপুট দিবে। ওকে, এটা তো আমার জানা কথা, কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না, হয় 0 হবে না 0 থেকে বড় হবে, এটা এখানে বলা হয়েছে। পরে কি বলছে দেখি, এবং আমাদের আউটপুট যদি 0 হয়, তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়ালস টু ওয়াই, মানে কি? যদি আউটপুট যদি 0 হয়, তার মানে অবশ্যই আমাদের ওই বিন্দু দুটি কী ছিল? সমান ছিল, মানে একই বিন্দুই ছিল। ঠিক আছে, তাহলে এক্স অ্যান্ড ওয়াই কী ছিল? একই বিন্দুই ছিল। আবার এক্স অ্যান্ড ওয়াই যদি সমান হয়, তাহলে ওদের ডিস্টেন্স ফাংশন কী হবে? 0 হবে। ক্লিয়ার? ডিস্টেন্স ফাংশন ওদের আউটপুট হবে 0, এটাই বলছে। আবার দেখো, এটা তো আরও মানে ট্রিভিয়াল, যে এক্স হতে ওয়াইয়ের দূরত্ব যত, ওয়াই থেকে ওয়াই এক্সের দূরত্ব ততই।
তা এটা তো খুবই মামুলি বিষয় আরও, অবশ্যই এটা তো হইতেই হবে। আর চতুর্থ যেই কন্ডিশনটা, এটা একটু দেখো, এটাকে বলা ত্রিভুজ অসমতা। এটাকে আমি এক্সপ্লেন করে দিই। ধরো এক্স হচ্ছে আমাদের এখানে এবং ওয়াই হচ্ছে আমাদের এখানে। আমরা যখন ডিস্টেন্স মাপি আমরা কিন্তু সবসময় কী করি, এই দুটো বিন্দুর মধ্যবর্তী যে স্ট্রেট লাইনটা, সেটা কিন্তু আমরা আসলে কী করি, সেটা দৈর্ঘ্যটাকে মাপি কিন্তু, তাই না? এই যে মাপলাম, এটা হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই। এখন জেড হচ্ছে আমাদের আরেকটা বিন্দু, সেই জেডটা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এনিওয়্যার, ইট ক্যান বি এনিওয়্যার। তাহলে ধরো জেডটা এখানে, এখন তুমি এই এক্স থেকে জেডের মধ্যবর্তী দূরত্ব মাপলা, ওকে, এবং জেড থেকে ওয়াইয়ের মধ্যবর্তী দূরত্ব মাপলা। তো একটু খেয়াল করে দেখো তো, তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যবর্তী দূরত্বটা এক্স থেকে জেড এবং জেড থেকে ওয়াইয়ের মধ্যবর্তী দূরত্ব থেকে ছোটো, এই কথাটা এখানে বলছি। দেখো, এক্স থেকে জেড এবং জেড থেকে ওয়াইয়ের যে দূরত্ব, এই দুটো দূরত্বকে যোগ করলে আমরা কি পাবো, এক্স থেকে ওয়াইয়ের দূরত্ব থেকে আমরা বড় পাবো। ঠিক আছে, এক্স থেকে ওয়াইয়ের দূরত্ব থেকে আমরা বড় পাবো। ক্লিয়ার? এটাকে আমরা কি বলি, ত্রিভুজ অসমতা। ঠিক আছে, যদি এই চারটা কন্ডিশন মানে, তাহলে আমরা এই এক্সের সাথে এই ডি সহ, ডি হচ্ছে আমাদের এক্সের এই এক্স জগতের ডিস্টেন্স ফাংশন, এটাকে আমরা বলি মেট্রিক জগৎ। দেখো, আশা করি এখানে কোনো ধরনের কনফিউশন থাকার কথা না। ক্লিয়ার? তাহলে কোনো স্পেসের একটি মেট্রিক যদি উপরোক্ত চারটি শর্ত মানে, তাহলে ওই স্পেসকে ওই মেট্রিকের সাপেক্ষে একটি মেট্রিক স্পেস বলে। এই ডি এর সাপেক্ষে এক্স একটা কি, মেট্রিক স্পেস বা মেট্রিক জগৎ। ওকে, তো আমাদের এনাফ বেসিক হয়েছে, আমরা এখন এই ম্যাথটা প্রমাণ করব। ওকে, এখানে কি বলছে, প্রমাণ করো যে আরএন একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ। সো প্রথমত আমি এটা প্রমাণ করি আগে যে এটা একটা ম্যাট্রিক জগৎ কিনা। ওকে, দেখি। সো ম্যাট্রিক জগৎ হইতে হলে আমাদের কি লাগবে, প্রথমত ওই জগতে একটা মেট্রিক বা একটা ডিস্টেন্স ফাংশন লাগবে। তো প্রথমত আমরা দেখাবো যে যেহেতু এটা আরএন জগৎ, তো আরএন জগতের আমাদের মেট্রিক বা ডিস্টেন্স ফাংশন কিন্তু আমাদের এইটা। সো তোমরা এখন অনেকেই বলতে পারো যে এখানে তো আমি ফার্স্ট ব্র্যাকেট ছিল আমাদের, এখানে কেন আমি মডুলাস দিলাম। আসলে ফার্স্ট ব্র্যাকেটের উপরে স্কোয়ার দেওয়া আর মডুলাসের উপরে স্কোয়ার দেওয়া একই কথা, কোনো সমস্যা নাই। ওকে, সো এক্স কে মাইনাস ওয়াই কে সামেশন কে ইকুয়ালস টু 1 থেকে n, এখানে আই ছিল, এখানে কে দিয়েছি আমরা, দ্যাটস ইট। সো এই মেট্রিক বা ডিস্টেন্স ফাংশন সহ আর এর একটা মেট্রিক জগৎ। ওকে, সো এটি আমরা দেখাবো এই মেট্রিক বা ডিস্টেন্স ফাংশন সহ আমাদের আর এনটা কী হবে, একটা মেট্রিক জগৎ হবে। ক্লিয়ার? তো আমাদের এরকম হবে যে আমাদের আর এন কমা ডি, যেখানে ডিটা হচ্ছে আমাদের এটা। ক্লিয়ার? আচ্ছা, সো প্রথমত আমাদের কি প্রমাণ করতে হবে, আমাদের দেখাইতে হবে যে ডি এক্স কমা ওয়াই গ্রেটার দেন আর ইকুয়াল 0 দেখাইতে হবে এটা। ওকে, শূন্য হবে বা শূন্য থেকে বড় হবে, অর্থাৎ ডিস্টেন্স ফাংশন সবসময় কী দেবে, অনির্ণাত্মক সংখ্যা আউটপুট দিবে। ক্লিয়ার? সো আমাকে দেখাইতে হবে এইটা গ্রেটার দেন ইকুয়াল 0, অর্থাৎ এইটাকে দেখানো লাগবে যে এইটা গ্রেটার দেন অর ইকুয়াল 0, এই পার্টটা। ক্লিয়ার? সো আমি প্রথমে শুরু করলাম যে আমরা কোনটা ভালো করে জানি। দেখো, এক্স কে মাইনাস ওয়াই কে এর মডুলাসটা কিন্তু অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে ফর অল কে ইকুয়ালস টু 1 2 3 থেকে n পর্যন্ত। কে এর ভ্যালু যাই হোক না কেন, যে কোনো কে এর জন্য আমাদের এইটা কিন্তু অলওয়েজ 0 থেকে বড় বা 0 সমান। হ্যাঁ, আমি কিন্তু এখানে কি প্রমাণ করবো একটু আগেই লিখে দিই যে আমি এখানে প্রমাণ করবো যে ডি এক্স কমা ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0, এটা প্রমাণ করবো আমি এখানে 1 নম্বরে। ওকে, চারটা শর্ত আমি এখানে প্রুফ করবো আস্তে আস্তে। দেন আমরা কি করতেছি এখানে দেখো, তো আমি এখানে স্কোয়ার দিয়ে দিতে পারি, বর্গ করলে কি হবে, ওর স্টিল কিন্তু ধনাত্মকই থাকবে। তো স্টিল কিন্তু এটা 0 সমান বা 0 থেকে বড়ই থাকবে। তো লিখলাম, এবং স্টিল কিন্তু আমাদের কে এখানে 1 2 3 থেকে n পর্যন্ত। এখন অর্থাৎ কি, অর্থাৎ এই লাইনটা দ্বারা কী বোঝায়, এই লাইনটা দ্বারা বোঝা হচ্ছে এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান মোর স্কোয়ার 0 থেকে বড়, এক্স টু মাইনাস ওয়াই টু মোর স্কোয়ার 0 থেকে বড়। ঠিক আছে, এরকম এক্স থ্রি ওয়াই ফোর এরকম সবাই কিন্তু এরকমই হবে। ওকে, সো এগুলো সবই পজিটিভ নাম্বার। এই সকল পজিটিভ নাম্বারকে আমি যদি যোগ করে দিই বা সামেশন করে দিই, তাহলে ওইটা কী হবে, আমাদের 0 থেকে বড় হবে। তো আমি এই কাজটা করছি। মূলত আমাদের টার্গেট হচ্ছে আমরা এই ভিতর থেকে শুরু করে আমরা এইটাকে বানানোর ট্রাই করতেছি, যেন এইটা ইকুয়ালস টু আমরা এটা লিখতে পারি। সিম্পল। সো দেখো আমরা কোন পর্যন্ত আসছি, এখন স্কোয়ার দিলাম, এখন স্কোয়ার বা সামেশন দিয়ে নিয়ে আসলাম আমরা। তো এটাও কী হবে, 0 থেকে বড় হবে। এখন এটার উপরে আমরা 1/,
টু পাওয়ার নিয়ে আসলাম, তো এটাও কি হবে 0 থেকে বড় হবে। তো এটা কি হচ্ছে, এটার জায়গায় আমরা কি বসাতে পারবো, এইটা ডি এক্স কমা ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল 0। তা আমাদের কিন্তু এই প্রথম শর্তটা প্রুভ হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় শর্তটা প্রমাণ করব। কি ছিল দ্বিতীয় শর্তে, ডি এক্স কমা ওয়াই যদি আমাদের 0 হয় তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ এক্স আর ওয়াই সমান হইলে, ঠিক আছে। অর্থাৎ আমাকে কিন্তু এখানে দুইবার প্রমাণ করতে হবে, একবার এটাকে সত্য ধরে আমরা এটাকে প্রুফ করব, আবার এটাকে সত্য ধরে আমরা এটাকে প্রুফ করব। তো তোমরা যারা ডিসক্রিট ম্যাথমেটিক্স পড়ছো তোমরা ভালো করে জানো এটাকে আমরা কি বলি, বাই কন্ডিশনালস। আর বাই কন্ডিশনাল যেই সকল স্টেটমেন্ট থাকে এগুলোকে আমাদের কিন্তু এভাবে প্রমাণ করতে হয়, ঠিক আছে। তো আমি ধরে নিলাম যে আমাদের ডি অফ এক্স কমা ওয়াই হচ্ছে ইকুয়ালস টু 0। এখন ডি অফ এক্স কমা ওয়াই আমরা জানি হচ্ছে এইটা, তো আমরা লিখলাম ইকুয়াল টু 0। এখন আমাদের কিন্তু মাথায় রাখতে হবে আমরা কিন্তু এইটা প্রুফ করব, এক্স ইকুয়ালস টু ওয়াই দেখাবো আমি, যেখানে এক্স একটা বিন্দু ওয়াই একটা বিন্দু, ওকে। তো এখানে আমাদের আমরা স্কোয়ার রুট যে 1/2টা বা স্কোয়ার রুটটা আমরা উঠাই দিলাম এখানে, শুধুমাত্র আমাদের সামেশন স্কোয়ার আছে, দেন আমরা সামেশন এখান থেকে বাদ দিয়ে দিলাম, এবং সামেশন বাদ দেওয়ার পর আমার কিন্তু এখানে লিখতে হবে ফর অল কে 1 2 3 ডট 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 এন, কে এর যে কোনো মানের জন্য ইহা সত্য, ঠিক আছে। কে এর যে কোনো মানের জন্য ইহা সত্য, এইটা আমাকে লিখতে হবে। ওকে, মেক সেন্স? দেখো কে এর যে কোনো মানের জন্য এগুলা সত্য, তো আমরা এরকম লিখলাম। এখন এই সাইডে আমাদের স্কোয়ার আছে, আমরা স্কোয়ার তুলে দিলাম, আমাদের এক্স কে মাইনাস ওয়াই কে এখনই কিন্তু আমরা এই জিনিসটা লিখতে হবে যে কে এর সকল মানের জন্য সত্য, এইটা। তো আমরা এখানে ওয়াই কে আমরা ডান সাইডে নিয়ে গেলাম, তখন এক্স কে এবং ওয়াই কে কিন্তু সমান হয়ে গেল কে এর সকল মানের জন্য। অর্থাৎ এই লাইন দ্বারা কি বোঝায় জানো, যে আমাদের এখানে x1 y1 এর সমান, x2 y2 এর সমান, x3 y3 এর সমান, ঠিক আছে, এটা বোঝায়। এবং এগুলো কিন্তু আমাদের কি একটা বিন্দুর টাপেলের উপাদান সমূহ, এগুলো কিন্তু একটা বিন্দুর টাপেলের উপাদান সমূহ। তো এক্স বিন্দুটার কিন্তু টাপেল উপাদান সমূহ এমন হবে x1 x2 ডট 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 xn, ওকে। তার মানে আমাদের আলটিমেটলি কি হচ্ছে, এক্স এবং ওয়াই বিন্দুটাই সমান হয়ে যাচ্ছে, কারণ আমাদের এখানে কি দেখাচ্ছি যে এটা একটা সমান, 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 ঠিক আছে। তো আমাদের কিন্তু আমরা এই প্রথম অংশটা প্রুফ করে ফেলছি, এখন আমরা এটাকে সত্য ধরে এটাকে প্রমাণ করব, ওকে। আচ্ছা, সো বিপরীতক্রমে ধরি এক্স ইকুয়ালস টু ওয়াই, অর্থাৎ আমি দুটো বিন্দুকে সমান ধরলাম, তাহলে অবশ্যই ওই দুটো বিন্দুর টাপেলগুলার উপাদানগুলোও কিন্তু সমান হবে। সো তাই হচ্ছে এখানে, এর জন্য আমি লিখছি তাহলে এক্স কে ইকুয়ালস টু ওয়াই কে লেখা যায় ফর অল কে, সকল কে এর জন্য। পরে আমি ওয়াই কে আমার লেফট সাইডে নিয়ে এসে আমি কিন্তু এখন আমার টার্গেটটা কিন্তু এটাকে বানানো, কারণ এটাকে বানাইলে আমি কিন্তু এটা লিখতে পারবো। দেখো কীভাবে আমরা এটাকে বানাই। সো এক্স কে মাইনাস ওয়াই কে, আমরা ওয়াইকে বাম সাইডে নিয়ে আসছি, আমরা মডুলাস দিয়েছি, স্কোয়ার করছি, দেন আমরা সামেশন দিয়ে দিলাম। সামেশন দিলে কিন্তু আর কে দেওয়ার দরকার নেই, কারণ কে থেকে কিন্তু আমাদের এখানে ফর অল কে এর জন্য কিন্তু আমাদের এখানে সামেশন আসছে, ওকে। কীভাবে দেখো, আমি এখানে বলতেছি সকল কে এর জন্য এটা সত্য, মানে কি যে x1 মাইনাস y1 ইকুয়াল টু 0, আবার x2 মাইনাস y2 স্কোয়ার ইকুয়াল টু 0 সবার জন্য সত্য। তাহলে এটাও 0, এটাও 0, সব যদি 0 হয়, আমি ওদেরকে যদি যোগ করে দিই, ঠিক আছে, এটাকে সাথে এটাকে যোগ করলাম, তাহলে ওদের যোগফলও কিন্তু 0 হবে। তো সেইটার যোগফলটাকে আমরা শর্টকাটে কীভাবে লিখলাম, সামেশন দিয়ে লিখলাম, ঠিক আছে, তখন আর কে দেওয়ার দরকার নেই। সো এটা কিন্তু আনসার দিলে হবে না যে মুখস্থ অনেকে না বুঝে জাস্ট দিয়ে দিলাম, না, এটা কিন্তু রিজন আছে, আমি কোথায় কত ইউজ করতেছি, কোথায় আমি ইউজ করতেছি না, কোথায় আমি উঠাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো কেয়ারফুলি আমরা এগুলো দিব। দেন আমরা এখানে এর উপরে 1/2 পাওয়ার দিয়ে দিলাম, আমরা কিন্তু ডি অফ এক্স কমা ওয়াই লিখতে পারবো। তাহলে আমরা কিন্তু আসলে ওই যে বাই কন্ডিশনাল যে স্টেটমেন্টটা, এটা কিন্তু আসলে প্রমাণ হয়ে গেছে, ওকে। এই যে আমাদের বাই কন্ডিশনাল স্টেটমেন্টটা প্রমাণ হয়ে গেছে, ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা 3 নম্বর শর্তটা প্রমাণ করব। 3 নম্বর শর্ত আমাদের কী ছিল, খুবই সিম্পল ছিল। 3 নম্বর শর্তে যে এক্স থেকে ওয়াই দূরত্ব এবং ওয়াই থেকে এক্সের দূরত্ব সমান, অর্থাৎ এইটা আমাদের প্রমাণ করতে হবে এখন, ওয়াই কমা এক্স। সো আমি নিলাম ডি অফ এক্স কমা ওয়াই, আমরা জানি ডি অফ এক্স কমা ওয়াই কিন্তু আমাদের ফর্মুলা এটা। দেন আমরা এখানে
এই ভিতরে আমরা ওয়াইকে আগে নিয়ে আসছি, আমরা এক্সকে পরে নিয়ে আসছি, এবং এটা করার পরেও আমাদের মানে কোনো চেঞ্জ হবে না। কেন? কারণ এটা মডুলাসের ভিতরে রয়েছে। তাহলে আমরা এটা কি লিখতে পারবো? ডি অফ এক্স ওয়াই কমা এক্স লেখা যাবে। তাহলে কিন্তু এটা প্রমাণ হয়ে গেল 3 নম্বর শর্ত খুব ইজিলি। সো এখানে আসলে লেখা উচিত ছিল, যাই হোক লিখিনি আমরা। এখানে লেখা উচিত যে আমাদের তাহলে ওয়াই কমা এক্স হ্যান্স প্রুফড। ঠিক আছে, আচ্ছা না লিখলে হবে, এটা আসলে খুবই সিম্পল তো বোঝাই যাচ্ছে। এখন আমরা কি করব? 4 নম্বর শর্ত দেখানো লাগবে যে ত্রিভুজ বিধি। ঠিক আছে, মনে আছে ত্রিভুজ বিধিটা কেমন? সো আমি একটু এক্সাম্পল দেখাই দিই ত্রিভুজ বিধির। আমরা আসলে কি প্রমাণ করবো এখানে? ডি অফ এক্স কমা ওয়াই থেকে আমাদের কি বড় হবে? বড় বা সমান হবে ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড কমা ওয়াই। ওকে, সো ডি অফ এক্স কমা ওয়াইকে আমরা এটা লিখতে পারি, এবং এখানে আমাদের যেহেতু জেড আসতেছে নতুন একটা বিন্দু, তো আমরা এখানে মাইনাস জেডকে প্লাস জেডকে লিখলাম। তো এক্সকে মাইনাস জেডকে এটা সহ আমরা একটা আলাদা পদ বানাইলাম, আবার এখানে আমরা জেডকে মাইনাস ওয়াইকে দিয়ে আমরা আরেকটা আলাদা পদ বানাইলাম। এখন এটাকে যে আমরা ভেঙে এভাবে লিখতে পারলাম, এটা কিন্তু মিনকোয়াস্কি অসমতার কারণে আমরা লিখতে পারছি। সো এটা তোমরা সার্চ দিলে পেয়ে যাবা যে মিনকোয়াস্কি অসমতা আসলে কি, এটা একটা ফর্মুলা। এবং তোমরা কিন্তু জানো, এরকম শেখা হয়েছে তোমাদের, যেরকম মডুলাস থাকলে আমরা কিন্তু জানি যে এ প্লাস বি এরকম আলাদা করে দিলে আসলে বড় হয়ে থাকে, তাই না? এ প্লাস বি যদি একটা মডুলাসের ভিতরে থাকে, আমরা যদি এরকম আলাদা করে দিই তাহলে অবশ্যই এরকম বড় হয়। সো কাইন্ড অফ ওইটার মতোই কিন্তু, হ্যাঁ কাইন্ড অফ ওইটার মতোই। যদি এরকম কারো মনে না থাকে, এই জিনিসটা মাথায় রাখো যে আমাদের কিন্তু এরকম সেপারেট করতে পারতেছি। তো আমি কিন্তু এইটার বদলে এটা লিখছি, এবং আমরা জানি এটা থেকে কিন্তু এটা বড়, তাহলে আলটিমেটলি এটা থেকে এটা বড় হচ্ছে, এবং তাই আমরা লিখে ফেললাম এখানে। আর এটার সমান কী হবে? এটার সমান কিন্তু আমাদের ডি অফ এক্স কমা জেড, আর এটা হচ্ছে আমাদের ডি অফ জেড কমা ওয়াই, হ্যান্স দিস ইজ প্রুফড। তাহলে আমরা ত্রিভুজ অসমতা আমরা প্রুফ করে ফেলছি। ত্রিভুজ বিধিটা, ত্রিভুজ বৈশিষ্ট্য, হ্যাঁ এটা আমাদের প্রুফ করা শেষ। তো এই মিনকোয়াস্কি অসমতাটা অনেক জায়গায় আমরা ইউজ করব, এই জায়গার অনেক ম্যাথের আমরা ব্যবহার করতে হবে এই ফর্মুলাটা। তো এটা একটু মনে রাখলেই আমরা সবাই ভালো হবে। তাহলে আমাদের কি প্রমাণ হয়ে যাচ্ছে এখন? যে আমাদের এই মেট্রিকটা সহ বা এই ডিস্টেন্স ফাংশনটা সহ আর এন একটি মেট্রিক জগৎ। আমরা কিন্তু মেট্রিক জগৎ প্রমাণ করে ফেললাম। ঠিক আছে, আমাদের কোশ্চেনটা আমরা আবার চলে যাই। আমাদের বলছে কি সম্পূর্ণ মেট্রিক জগৎ প্রমাণ করতে বলছে। আমি কিন্তু মেট্রিক জগৎ প্রমাণ করে ফেলছি। এখন আমরা কি প্রমাণ করব? এটা সম্পূর্ণ কিনা। ঠিক আছে, দ্বিতীয় ভাগ, আমাদের দ্বিতীয় ভাগ শুরু হবে। লিখে দিই এখানে, আমাদের এটা হচ্ছে দ্বিতীয় ভাগ। আমাদের দ্বিতীয় ভাগ এখান থেকে শুরু হচ্ছে, এবং এটা আমাদের হচ্ছে প্রথম ভাগ। এটা হচ্ছে আমাদের প্রথম ভাগ। ঠিক আছে, এটা আমাদের প্রথম ভাগ এবং আমাদের দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগ শুরু করার আগে আমরা জানতে হবে যে সম্পূর্ণ মেট্রিক জগৎ বলতে আসলে কী বুঝি, তার জন্য আমাকে আবার বেসিক পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমরা আবার বেসিকে চলে যাই। সো এখানে অনেক ডেফিনিশনস, অনেক থিওরি, এসব থিওরি ছাড়া আসলে পসিবল না প্রমাণকে বুঝে করা, নাহলে মুখস্থ করতে হবে। এই যে আমাদের সংজ্ঞা, সম্পূর্ণ মেট্রিক জগৎ কখন হবে একটু খেয়াল করে দেখি। একটি মেট্রিক জগৎ, ঠিক আছে, সম্পূর্ণ মেট্রিক জগৎ হইতে হলে তাকে অবশ্যই আগে মেট্রিক জগৎ হইতে হবে, তারপরে সে সম্পূর্ণ বা কমপ্লিট মেট্রিক স্পেস হইতে পারবে, তাই না? তাই একটি মেট্রিক জগৎকে সম্পূর্ণ বলা হবে যদি ওই এক্স যেহেতু আমাদের মেট্রিক জগৎ, এক্সের প্রত্যেক কোষী অনুক্রম, এই জগতে যত কোষী অনুক্রম আছে, এ সকল কোষী অনুক্রম মেট্রিক জগৎ এক্সের, হ্যাঁ, একটি বিন্দুতে অভিসারী। মানে এক্সের যত কোষী অনুক্রম আছে এই জগতে সবাই এক্সেই অভিসারী, এক্সের কোনো না কোনো বিন্দুতে তারা অভিসারী। ক্লিয়ার? সো আমি যদি এইটা দেখাইতে পারি আমাদের ওই কোয়েশ্চেনটাতে, আমরা যদি এইটা প্রমাণ করতে পারি যে আমাদের ওই মেট্রিক জগতের বা ওই এক্সের সকল কোষী অনুক্রম অভিসারী, কি এক্সের ভিতরে অভিসারী, এক্স জগতে অভিসারী, তাহলে এক্সের কোনো একটা বিন্দুতে অভিসারী।
ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের এখন আবার নতুন ডেফিনিশন শিখতে হবে, সেটা হচ্ছে তাহলে কোষীয় অনুক্রমটাই কি, তাই না? আবার অভিসারী হওয়াই বলতে কি বোঝায় সেটা আমরা দেখে ফেলি, আমাদের এখানে আছে সব দেয়া। দেখো, অনুক্রম বা আমরা যেটাকে বলি সিকোয়েন্স, সো তোমরা হয়তো বা ধারা শিখছো, তোমরা আমাদের যোগাত্মক ধারা এবং গুণাত্মক ধারা, অ্যারিথমেটিক সিরিজ অ্যান্ড জিওমেট্রিক সিরিজ শিখছো। সো এটা কিন্তু আমাদের অ্যারিথমেটিক সিকোয়েন্সও আছে এবং জিওমেট্রিক সিকোয়েন্সও আছে, তাই না? এটা হচ্ছে আমাদের একটা জিওমেট্রিক সিকোয়েন্স। এটা হচ্ছে আমাদের নিচেরটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক সিকোয়েন্স। সো আমাদের কিন্তু কখন আমাদের জিওমেট্রিক সিকোয়েন্স হয়, যে দেখো প্রথম পদের সাথে আমি কিন্তু 2 গুণ করলাম, আমি কিন্তু তখন আসলে দ্বিতীয় পদ পেয়েছি, এবং দ্বিতীয় পদের সাথে আমি 2 গুণ করে আমি তৃতীয় পদ পেয়েছি, তৃতীয় পদের সাথে আমি 2 গুণ করে আমি চতুর্থ পদ পেয়েছি। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পদ পাচ্ছি, দ্বিগুণ গুণ আকারে বাড়তেছে। এবং অ্যারিথমেটিক সিরিজ আমাদের দেখো 2 যোগ হচ্ছে, আমি দ্বিতীয় পদ পেলাম, আবার 2 যোগ করলাম এটা পাবো, আবার 2 যোগ করলাম এটা পাবো, আবার 2 যোগ করলে এটা পাচ্ছি। এইভাবে আস্তে আস্তে আমাদের যোগ করে করে বাড়তেছে, এটাকে আমরা বলি হচ্ছে অ্যারিথমেটিক সিকোয়েন্স। এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক সিকোয়েন্স। ওকে, তাহলে আমরা দেখব কষি সিকোয়েন্স কখন হয়, হ্যাঁ, কখন কষি সিকোয়েন্স আমরা পাই। সো কষি সিকোয়েন্সের একটা উদাহরণ দিই আমি, খুব সুন্দর একটা উদাহরণ আছে এখানে। ধরো 1, দেন 1.1, দেন 1.11, 1.111, 1.111, 1.1111। আস্তে আস্তে কী হচ্ছে, বড় হচ্ছে কিন্তু, হ্যাঁ, আস্তে আস্তে ইনক্রিজিং হচ্ছে। এটা হচ্ছে আমাদের কষি সিকোয়েন্স। সো দেখো, একটা জিনিস খেয়াল করে দেখি আমরা, কষি সিকোয়েন্স একটা ভিজুয়ালাইজেশন দেখাই আমি, যে আসলে কখন কষি সিকোয়েন্স হয়। তো কোনো একটা সিকোয়েন্সের পদগুলো যদি ঠিক এমন বিহেভ করে, দেখাই আমি। ধরো প্রথম পদটা এরকম এবং পরবর্তী পদটা হচ্ছে এরকম, পরবর্তী পদটা এইটা, পরবর্তী পদ এইটা, পরবর্তী পদ এইটা, পরবর্তী পদ এইটা, পরে এইটা, পরে এইটা, পরে এইটা, অ্যান্ড লাস্টের পদগুলো আস্তে আস্তে এমন অবস্থা হয়ে যাচ্ছে যে তারা খুবই ক্লোজ, ঠিক আছে? এটাকে আমরা তখন বলি কষি সিকোয়েন্স। কষি সিকোয়েন্সের যে গ্রাফিক্যাল যে কষি সিকোয়েন্সের যেই চিত্রটা বলতে পারো তোমরা, বা দেখতে কেমন হইতো কষি সিকোয়েন্সটা, সেটা হচ্ছে আমাদের সেই চিত্রটা বলতে পারো তুমি। যে লাস্টে গিয়ে আমাদের পদগুলো অনেক বেশি ঘনত্ব বেড়ে যায়, অনেক বেশি ক্লোজ থাকে পদগুলো, মানে পার্থক্যগুলো অনেক ক্লোজ হয়ে যায়। এটাকে আমরা বলি কষি সিকোয়েন্স বা কষি অনুক্রম। এখন দেখো, এই যে কষি অনুক্রমটা আমাদের রয়েছে, এটার ম্যাথমেটিক্যাল ডেফিনিশন আমরা দেখব এখন। তো তার আগে আমি এখানে এরকম দেখাই দিলাম, এটা চিত্র আঁকাইলে হ্যাঁ কি হবে, আমি যদি চিত্র আঁকাই কষি সিকোয়েন্সের আসলে কী হবে। ওকে, এখন আমরা ম্যাথমেটিক্যাল ডেফিনিশনে চলে আসি। তো মনে করি এক্স কমা ডি একটি ম্যাট্রিক জগৎ এবং এক্সএন তার একটি অনুক্রম, এবং এই এক্সএনটা আমরা কিন্তু অনুক্রমকে এভাবে প্রকাশ করে থাকি, যেখানে এক্সএন হচ্ছে আমাদের সাধারণ পদ, ঠিক আছে, ওই অনুক্রমটার। এখন এই এক্সএনকে কোষী অনুক্রম বলা হবে, এটাকে কোষী অনুক্রম বলা হবে যদি প্রত্যেক অ্যাপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য, অ্যাপসাইলন এখানে যে কোনো একটা ধনাত্মক ক্ষুদ্র সংখ্যা, খুবই ক্ষুদ্র একটা ধনাত্মক সংখ্যা আমাদের এখানে অ্যাপসাইলন, হ্যাঁ, তো যে কোনো অ্যাপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য যদি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n বিদ্যমান থাকে, অর্থাৎ n এখানে আমাদের ন্যাচারাল নাম্বার হবে, যে কোনো একটা ন্যাচারাল নাম্বার এটা, হ্যাঁ, বিদ্যমান থাকে, যেন দেখো কি করতেছি আমি এখানে, যেন আমি যদি ওই জগতের ডিস্টেন্স ফাংশন দিয়ে ওই অনুক্রমের দুটো পদের পার্থক্য বা দূরত্ব যদি বের করতে যাই, দুটো পদের ওই অনুক্রমের দুটো পদের দূরত্ব অ্যাপসাইলন থেকে ছোট হবে, যেখানে এম আর এন হচ্ছে এন এর থেকে বড়। তো এটা অনেকেই বুঝে না কাহিনী কি। এই যে ম্যাথমেটিক্যাল যে ডেফিনিশনটা, এটা আসলে এটাই ইমপ্লাই করতেছে যে আমাদের অনুক্রমটা লাস্টে কিন্তু এমন হয়ে যাবে, ঘনত্বটা বাড়বে আস্তে 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 আস্তে, অনেক চেপে যাবে পদগুলো, ঠিক এই মানে বিহেভিয়ারটা হবে। এটা আমি এটা দিয়ে প্রকাশ করতেছি, এই ফর্মাল ডেফিনিশন দিয়ে। সো অনেকেই মনে করতে পারে না যে কীভাবে সম্ভব এটা। আমি একটু দেখাই এক্সাম্পল। দেখো, ধরো আমি এখানে এপসাইলন নিলাম হচ্ছে 0.01, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এপসাইলন, যেহেতু ওরা বলছে অ্যাপসাইলন নিতে
যেটা কি 0 থেকে বড়, যেহেতু এটা আমাদের এটা 0 থেকে বড়, আমি একটা অ্যাপসিলন নিলাম। এখন এই অ্যাপসিলন নেওয়ার কারণে আমি একটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা n পাবো। দেখো এই nটা কীভাবে পাই, আমরা n পাবো, তাই তো? আচ্ছা, n এর জন্য একটু অপেক্ষা করো। এখন দেখো তো তুমি এই দুইটা পদের পার্থক্য নাও, কত আসে? পার্থক্যটা 0.1 আসে, তাই না? হ্যাঁ, 0.1 আসে। আচ্ছা, তুমি এই দুইটা পদের পার্থক্য নাও তো, দেখো তো কত আসে। 1.11 থেকে আমি যদি 1.1 আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে ঠিক কত আসে আমাদের এখানে? এটা কিন্তু 10, তাহলে 0.01 আসতেছে, তাই না? এই দুইটা পদের পার্থক্য, হ্যাঁ। আচ্ছা, আবার তুমি যদি এই দুইটা পদের পার্থক্য নাও, তাহলে কত আসে আমাদের? 1.110, আর এটা কিন্তু আমাদের 1.111, তাহলে কী হবে? 0.001, এই দুটো পদের পার্থক্য। তাহলে আমি কিন্তু 0.001 পার্থক্য পাচ্ছি এই দুইটা পদের। এখন একটু খেয়াল করে দেখি এই পদটা কততম? হ্যাঁ, 3 নং পদ, তাই তো? 3 নং, তৃতীয় পদ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ। এই যে তৃতীয় পদটা, তা আমাদের এখানে অ্যানটা হচ্ছে 3। হ্যাঁ, অ্যানটা 3 তো না, সরি, অ্যানটা হচ্ছে আমাদের এখানে 2, দ্বিতীয়, ঠিক আছে? অ্যানটা হচ্ছে আমাদের এখানে 2। কেন দেখো তাহলে, এই যে আমাদের যে অনুক্রমটা, এটাকে যদি আমি বলি যে এটা হচ্ছে আমাদের এক্স এন, ঠিক আছে? তো দেখো এইগুলো যদি পার্থক্য, এই পদটার পরে, দ্বিতীয় পদের পরে যত পদগুলো রয়েছে, এই পদগুলো তুমি যে কোনো দুটো পদ নাও, পদ নিয়ে তাদের মধ্যে পার্থক্য বের করো। দেখো তাদের পার্থক্য, হ্যাঁ, আমি যদি যে কোনো দুটো পদ, ধরো এক্স এন থেকে আমি এক্স এম বিয়োগ করলাম এবং তাদের পার্থক্য নিলাম, তাদের পার্থক্য অ্যাপসাইলন থেকে ছোট হবে। তো এখানে আমি ডি দিয়ে নিব যেহেতু, তো ডি দিয়ে নাও তুমি, ডিফারেন্স অ্যাপসাইলন ছোট হবে। আমি তো একটু আগে দেখাইলাম, তাই না? কারণ এটা থেকে এটা বিয়োগ করলে কত আসে? 0.001, যেখানে আমাদের অ্যাপসাইলন কি 0.01, জাস্ট ছোট হয়ে গেছে, দেখছো? আর এটা থেকে এটা পার্থক্য তো আরও ছোট হবে, তাহলে তাই না? আরও কম হবে। কিন্তু শর্তটা কি, যে আমাদের এই যে অ্যানটা, এই অ্যামটা, এটি কততম পদ? এই অ্যাকশন কিন্তু তৃতীয় পদ হইতে পারবে সর্বোচ্চ, দ্বিতীয় প্রথম পদ হইতে পারবে না। এক্সএমও সেম, দ্বিতীয় প্রথম পদ হইতে পারবে না। এটাকে আমি কিভাবে বুঝাবো যে এন এবং এম আমাদের ক্যাপিটাল এন থেকে বড়, যে এইটা থেকে বড়। এটা কত আমাদের? এটা হচ্ছে আমাদের 2, আর এটা আমাদের কত? 0.01। বুঝতে পারছি ব্যাপারটা? সো এখন তুমি যদি অ্যাপসিলন চেঞ্জ করে নাও, তুমি যদি 0.001 নাও, তাহলে তোমার এটা চেঞ্জ হবে, এনটা সেই অনুযায়ী চেঞ্জ হবে। তখন তো এন তো আমাদের হয়তো এখান থেকে শুরু করতে হবে 3, যে 3-তম পদের পরবর্তী পদগুলো এরকম বিহেভিয়ার দিবে, যারা কি হবে, যাদের পার্থক্য এই এই 0.001-এর থেকে ছোট হবে। তো তোমাদের কিন্তু অনেকেই এর আগে আমাদের রিয়েল অ্যানালাইসিস ছিল, রিয়েল অ্যানালাইসিস থেকে কিন্তু অনেক কনসেপ্ট এখানে আসছে, এবং সামনের চ্যাপ্টারগুলো তোমার পারতে হলে রিয়েল অ্যানালাইসিসে খুব ভালো দক্ষতা থাকতে হবে, ঠিক আছে? সো তোমরা ওইখানে কিন্তু কোশ্চেন কম পেয়েছিলা, অনেকে হয়তো বুঝো নাই। সো আশা করি তোমরা এবার বুঝতে পারছো ভালো করে যে কিভাবে আসলে কোশ্চেন অনুক্রমটা সংজ্ঞায়িত, কেন এরকম করে দেওয়া হয়েছে। মেক সেন্স? আচ্ছা, এখন আমরা দেখি কোশ্চেন অনুক্রম কখন অভিস্মৃতি হবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, অভিসারী বলতে কি বোঝায়? অভিসারী বা অভিস্মৃতি বলতে বোঝাবে যে যে কার দিকে ধাবিত হচ্ছে অনুক্রমটা। সো এটা কিন্তু একটা অনুক্রম কিন্তু অসীম হয়ে থাকে, এটা কিন্তু অসীম, তাই না? অসীম সংখ্যক পদ আছে এখানে, কিন্তু এটাতে অসীম সংখ্যক পদ থাকলেও এই অনুক্রমটা কার দিকে যাচ্ছে, যদি আমাদের n টেন্ডস টু ইনফিনিটি হয়, পদ সংখ্যা যদি একদম ইনফিনিটি কাছাকাছি চলে যায়, তাহলে আমাদের এই পদটা কত এর সমান হয়ে যাবে এক পর্যায়ে গিয়ে, ঠিক আছে? এই পদটা এক পর্যায়ে কত এর সমান হবে সেটা কিন্তু বোঝা যাবে, মানে কোন সংখ্যার দিকে ধাবিত হচ্ছে, সেটাই আসলে অভিসারিতা। ক্লিয়ার? দেখো এখানে যে আস্তে আস্তে কমতেছে বা ব্যবধান কমতেছে, কোনো না কোনো সংখ্যার দিকে কিন্তু আসলে ধাবিত হচ্ছে। সেম কিন্তু এখানে এটাও, যেটা কিন্তু কোনো না কোনো সংখ্যার দিকে ধাবিত হচ্ছে। যদি আমরা n টেন্ডস টু ইনফিনিটি করি, সেটাই আসলে আমাদের অভিসারিতা কোষীয় অনুক্রমে। আর সকল কোষীয় অনুক্রমে কিন্তু অভিসারী হবে। শোনো, সকল কোষীয় অনুক্রমেই অভিসারী হবে, অফকোর্স, ঠিক আছে? এটা আমরা পড়ে আসছি রিয়েল অ্যানালাইসিসে, আমরা এরকম থিওরাম পড়ে আসছি। কিন্তু কথা হচ্ছে, এই যে কোষীয় অনুক্রম আমাদের অভিসারী হবে, এটা কি ওই জগতেই অভিসারী হয় কিনা সেটা আমরা দেখব। ওই জগতেরই কোনো বিন্দুতে অভিসারী হয় কিনা, হ্যাঁ, যার দিকে ধাবিত হচ্ছে ওই বিন্দুটা। ধরো আমাদের 1.111, ধরো নাও এটা আমাদের ধাবিত হচ্ছে 1.12-তে,
ঠিক আছে, আলটিমেটলি কিন্তু 1.12তেই ধাবিত হচ্ছে। সো এই যে আমাদের 1.12তে ধাবিত হচ্ছে, এইটা কি আমাদের জগতে বিলং করে কিনা, এক জগতে কিনা, ঠিক আছে। যদি এক জগতে হয়ে থাকে তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই আমাদের অনুক্রমটা কি এক্সে অভিসারী হয়েছে। মেক সেন্স ব্যাপারটা এরকম, ক্লিয়ার? আচ্ছা, সো আমাদের এরকম দেয়া আছে এখানে। আচ্ছা, তো আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি, এখানে আর কোনো কনফিউশন থাকবে না কোষ অনুক্রম নিয়ে। এখন আমরা ম্যাথে চলে যাই আবার। তো তার আগে আমরা একটু অভিসারী ফর্মাল ডেফিনিশন দেখাই নিত। হ্যাঁ, আচ্ছা, তো মনে করি এক্সটি একটি মেট্রিক জগৎ এবং এক্সএন তার একটি অনুক্রম। তো এই মেট্রিক জগতের অনুক্রম হচ্ছে আমাদের এক্সএন, এবং এই এক্সএনকে এক্সের অভিসারী বলা হবে এক জগতে যদি এক্স স্মল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স বিদ্যমান থাকে। যেন আমি যদি এন টেন্স টু ইনফিনিটি হয় তখন এই ডি এক্সএন কমা এক্স এর যেটা পার্থক্য ইকুয়াল টু 0 হবে। সো অনেকে বলতে পারে এটা এটা কেমনে কি হইলো, এটা এমন তো হওয়ার কথা না। মানে এখানে আসলে এটা বুঝেছে যদি আমাদের এন টেন্স টু ইনফিনিটি হয় তখন আমাদের এই এক্সএনটা, এই যে আমাদের অনুক্রমের যে পদটা, ও এক্সের কাছাকাছি যাবে। সেটাকে আমরা কিন্তু এইভাবে প্রকাশ করি না। হ্যাঁ, এটাই কিন্তু হওয়ার কথা, অ্যান্ড এটাই কিন্তু হচ্ছে। যেহেতু অ্যাকসেন্টে এক্সের কাছাকাছি, তাহলে ওদের পার্থক্য কী হবে? 0 কাছাকাছি হবে। এর জন্য আমরা এটাকে এইভাবে লিখলাম। এইভাবে লেখা আর এইভাবে লেখা সেম, ঠিক আছে। সো আশা করি এটা বুঝতে পারতেছি। এখানে এক্সকে আমরা এক্স এন অনুক্রমের সীমা বলে থাকি। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এই যে লেখা হয়েছে অলরেডি। এটা মানে কি, যে অ্যাকসেন্টটা এক্সে বিলং করবে, অ্যাকসেন্টটা এক্সের দিকে ধাবিত হচ্ছে যখন কি হবে, এনটা ইনফিনিটির দিকে ধাবিত হবে। এই তো, তাহলে আমরা এখন ম্যাথটা করে ফেলি। ম্যাথটাতে আমরা চলে যাই দ্বিতীয় অংশ। তা আমরা এখন কি দেখাবো? এখন আমরা দেখাবো আরএনএ প্রত্যেক কোষীয় অনুক্রম, আরএনএ প্রত্যেক কোষীয় অনুক্রম, আরএন জগতে যত কোষীয় অনুক্রম রয়েছে, আরএনএ একটি লিমিট বিন্দু আছে। মানে আরএনএ প্রত্যেক কোষীয় অনুক্রমের আরএনএতে কি রয়েছে? লিমিট বিন্দু আছে, সীমা বিন্দু আছে। ক্লিয়ার? এটা দেখানো লাগবে আমার, তাই না? যে আরএনএ যত কোষীয় অনুক্রম আছে সবাই অভিসারী হবে, জানা কথা। কারণ কোষীয় অনুক্রম বলতে অভিসারী হইতেই হবে। কিন্তু অভিসারী যে হচ্ছে কোন বিন্দুতে? যেই বিন্দুতে অভিসারী হচ্ছে সেই বিন্দুটা আমাদের আরএনএ আছে। আর আমরা জানি অনুক্রম যে বিন্দুতে অভিসারী হয় তাকে বলা হয় আমাদের লিমিট বিন্দু, এবং সেই তাই হচ্ছে এখানে। সো আমরা এখন ধরি যে এক্স ইকুয়ালস টু এটা। আচ্ছা, এটা একটু বলে দিই এটা কি আসলে। ম্যাথটা আমাদের শুরু এখান থেকে, যদি আমাদের এটা লাগে না তাও দেখো, এটা লাগবে, এটা লাগে না। জাস্ট এক্স একটা বিন্দু। তো এখানে এই জগতে আমাদের এক্স যদি একটা বিন্দু হয়ে থাকে, ওইটা অবশ্যই একটা টাপেল হবে, যেহেতু আর এন টাপেল হবে একটা। এখন এই টাপেলটাকে আমি এইভাবে শর্টকে লিখতে পারি। সো এখানে কিন্তু আসলে এইভাবে লেখা দেওয়া উচিত, যে যেখানে কমা দিয়ে আমাদের লেখা উচিত যে আই ইকুয়ালস টু 1 2 ডট ডট ডট, এবং এটাকে আমি এখানে পাঠিয়ে দিই যে 1 2 ডট 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 এন। ঠিক আছে, মানে কি আমি যা শর্ট করে লিখলাম এটাকে, আর এটা শর্ট করে লেখা মেক সেন্স। কারণ এক্স যেহেতু বিন্দু, ওইটা অবশ্যই টাপেল হয়, তাই না? এখানে এন 3 হইলে 4 হইলে টাপেল হয়, এটা আমি আগেই বলে রাখছি। তো আমাদের এখানে টাপেল, এই যে টাপেলটা, যেখানে এন সংখ্যক উপাদান থাকবে টাপেলটাতে। সেমভাবে ওয়াই যদি একটা বিন্দু হয়ে থাকে ওই জগতের, তাহলে অবশ্যই আমাদের এখানে এরকম বিন্দু হয়ে থাকবে। ঠিক আছে, তো ওরা যদি এভাবে লিখছে, এখানে লেখা ছিল যে এক্স বিলংস টু, ধরি এক্স বিলংস টু হচ্ছে ক্যাপিটাল এক্স, এটা লেখা ছিল। হ্যাঁ, আমি এটা চেক করি বইতে যে আসলে কি আমি মিস্টেক করছি কিনা। ওরা লেখে নেই, ওরা এখানে আসলে লেখে নেই, লেখা আসলে উচিত ছিল আর এন, এক্স বিলংস টু আর এন লেখা উচিত ছিল। ধরি এক্স কমা ওয়াই বিলংস টু আর এন, যদিও ওয়াই লাগে না, সামনে গিয়ে তো রিমুভ করে দেবো আমি, সামনে গিয়ে তো আমি রিমুভ করে দেবো এটা ওয়াই ইকুয়ালস টু ওয়াই আই। তাহলে তাহলে আমরা কিন্তু ধরে নিয়েছি যে এই দুটো বিন্দু আমাদের কি আর এন, দুটো বিন্দু রয়েছে, এই এক্স এন্ড ওয়াই বিন্দুটা আর এন রয়েছে আমাদের, যেখানে আর হচ্ছে এক্স হচ্ছে এটা, ওয়াই হচ্ছে এটা। ওকে, এখন ধরি আর এন এ এক্স এম একটা কোষীয় অনুক্রম, এটা একটা কোষীয় অনুক্রম, এটা আমরা ধরে নিলাম। তো যেখানে আচ্ছা, এই যে আমাদের কোষীয় অনুক্রমটা, এর আগে আমরা যে দেখলাম, যে আমরা একটু দেখি এই জায়গা আবার একটু আমরা রাফ করবো। হ্যাঁ, যে আমাদের 1, তারপর আমরা 1.1 এবং 1.11, আমি এই উদাহরণটা দিয়েছিলাম কোষীয় অনুক্রমের। এখানে এই কোষীয় অনুক্রমের প্রত্যেকটা পদ কিন্তু একটা বাস্তব সংখ্যা, তাই না? বাস্তব সংখ্যা প্রত্যেকটা পদ। কিন্তু
তার মানে এইটা যে কোষীয় অনুক্রম এটা হচ্ছে আর জগতের কোষীয় অনুক্রম, শুধুমাত্র আর জগতে। তাহলে আর স্কয়ার জগতের কোষীয় অনুক্রম কেমন হবে, প্রত্যেকটা পদ কেমন দেখতে হবে? দেখো আর স্কয়ার জগতের কোষীয় অনুক্রমের পদগুলো কিন্তু টুপেল হবে বা টাপেল হবে। হ্যাঁ, টুপেল বা টাপেল তুমি যেটাই বলো না কেন, টাপেল হবে। তার মানে কি, মানে এরকম হবে। ধরো ধরো এরকম 1,1 2,1 1,11 2,11 একটা টাপেল, প্রত্যেকটা পদ একটা একটা টাপেল হবে। ওই কোষীয় অনুক্রমের প্রত্যেক পদ কি হবে, একটা একটা টাপেল হবে। যে টাপেলে কি প্রত্যেকটা উপাদান দুটা করে উপাদান থাকবে। কারণ আমরা জানি আর এসকে জগতের একটা বিন্দুকে আমরা, বুঝতে পারছি ব্যাপারটা? আর জগতের অনুক্রম, আর জগতের কোষীয় অনুক্রম কি হচ্ছে, আর জগতের কোষীয় অনুক্রমের পথ কিন্তু ওই জগতেরই বিন্দু। তাহলে আর স্কয়ার জগতের কোষীয় অনুক্রমের পথগুলো কি হবে, আর স্কয়ার জগতের বিন্দু হবে। আর স্কয়ার জগতের বিন্দুটা কি হয়, আমাদের টুপল হয়ে থাকে, তাই না? এবং টুপলে কয়টা উপাদান থাকবে সেটা ডিপেন্ড করে আমাদের ওই জগতের মাত্রা কত। জগতের মাত্রা কত আমাদের এখানে 2। তো আশা করি আমরা এখানে বুঝতে পারছি ব্যাপারটা কি। এখানে আমাদের কোষীয় অনুক্রমের টুপলও থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে কি, থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি তা আর এম আমরা কোষীয় অনুক্রম ধরে নিয়েছি। তাহলে এই এক্স এর মধ্যে সাধারণ পদ আমাদের, তো সাধারণ পদটাকে আমরা এইভাবে ডিক্লেয়ার করলাম যে এক্স এম এর, তাহলে এক্স এম এর টুপল হবে। সেই টুপলটা দেখতে অনেকটা এমন, ঠিক আছে। এক্স তাহলে এই যেহেতু এটা বিন্দু একটা, এটা কিন্তু একটা বিন্দু। কিসের বিন্দুটা, আর এন এর বিন্দু, আর এন এর বিন্দু, মাথায় রাখি একটু আমরা। ওকে, আর এন এর বিন্দু, তাহলে অবশ্যই x1 x2 এটার মতো করে হচ্ছে x1 x2 xn। হ্যাঁ, কিন্তু ওই যে উপরে যে এমটা দিয়েছে এটা কিন্তু পাওয়ার না। এই এমটা বুঝাচ্ছি যে এটা হচ্ছে আমাদের এমতম পদ, কোষীয় অনুক্রমটার এমতম পদ। এটা কিন্তু 2 হইতে পারতো, মানে তখন বুঝতাম যে এই অনুক্রমের দ্বিতীয় পদটা, এটা হচ্ছে এমতম পদ। ক্লিয়ার? আচ্ছা, এটাকে শর্টকাটে লেখা যাবে হবে যেরকম এখানে লিখছি আমরা শর্টকাটে। আচ্ছা, এটা বইতে ওরা দেয় না, তুমি না দিলেও হবে, যেই কারণে শর্টকাট করছি। আবার যদি আই দিয়ে দিই তাতে তো শর্টকাটে কোনো মানে থাকলো না। যাই হোক, পরে এটাকে তুমি এভাবে লিখতে পারবা, এক্স আই উপরে এম, এম কিন্তু পাওয়ার না, এরকম ব্যাকেট দিয়ে লিখতে হবে। এটা বুঝাচ্ছে যে এমতম পদ। তাই এটা কি, এটা একটা বিন্দু, কি আর এন জগতের বিন্দু, কিন্তু আমাদের এখানে কি কোষীয় অনুক্রমে কি এমতম পদ। আর এমতম পদটা আমরা যেহেতু এটা একটা আর এন জগতের বিন্দু, তাহলে অবশ্যই এটা কি টুপু দিয়ে লিখতে হবে আমাদের। এবং সেই টুপুলের উপাদান সংখ্যা কয়টা হবে, এন সংখ্যক, কারণ আমাদের আর এন জগৎটা কত, এন মাত্রিক। ঠিক আছে, দেখো এটা কনফিউজ হওয়ার কথা না কোনো। হ্যাঁ, একটু প্যাটার্ন ফলো করো এবং আমি যা যা বলছি এগুলোকে একটু খেয়াল করো। যেহেতু এক্স এম একটি কোষীয় অনুক্রম আমি আগেই ডিক্লেয়ার করে দিয়েছি, সুতরাং প্রত্যেক অ্যাপসাইলন গ্রেটার দেন 0 জন্য এন বিদ্যমান থাকবে, যেন কি হয় আমাদের এম আর গ্রেটার দেন এন হয় এবং ডি অফ এক্স এম কমা এক্স আর লেস দেন অ্যাপসাইলন হয়। এটা আমরা ডেফিনেশনে শিখছি, বসাই দিলাম। অ্যান্ড ডি অফ এক্স এম কমা এক্স আর, তো এক্স এমও আমাদের কি একটা বিন্দু আর এন জগতের, এক্স আরও কিন্তু আমাদের আর এন জগতে একটা বিন্দু, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে বসে গেছে যে এক্স আই এম এক্স আই আর। হ্যাঁ, এটা কি আমরা বুঝছি কিনা, আমরা কেন এটা লিখলাম এখানে? কারণ একটু মনে করে দেখি, আমাদের যখন এখানে এক্স এবং ওয়াই থাকে তখন আমরা কি লিখতাম, এখানে এক্স আই মাইনাস ওয়াই আই লিখতাম, মানে এক্স কে মাইনাস ওয়াই কে, রিমেম্বার? তো সেমভাবে এখানে আমরা তাই করছি। কিন্তু এখানে এম আর আর কেন দেওয়া হয়েছে, কততম পদ সেটা কিন্তু আমাদের বোঝানোর জন্য আমরা উপরে এই সাবস্ক্রিপ্ট ইউজ করতেছি। ঠিক আছে, আশা করি এটা বুঝতে সমস্যা হচ্ছে না। দেন এটা লেস দেন অ্যাপসিলন, আমাদের এম আর গ্রেটার দেন 1, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। এখন আমরা এখানে আসি, আমাদের এই হাফ পাওয়ারটা আমরা ওই সাইডে উভয় পক্ষে স্কোয়ার করলে আমাদের অ্যাপসিলন স্কোয়ার হয়ে যাচ্ছে। দেন আমরা এখানে দেখো এখানে কিন্তু আসলে আমরা মডুলাস নেই, আমরা মডুলাস এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, মডুলাস নিয়ে আসলাম। এখন এটা কেন করছো ওরা আসলে বলতে পারি না। তুমি যদি এখানে আগেই মডুলাস নিয়ে রাখো আমার মনে হয় না কোনো সমস্যা হবে। ঠিক আছে, কারণ আমাদের ডেফিনিশন যে আমাদের যে ডেফিনিশন রয়েছে এখানে ওরা মডুলাস নিয়ে রাখছে অলরেডি। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, 19-20 কারণ। ওকে, তো মডুলাস আমরা নিয়ে আসলাম। এখন এটা কিন্তু আমাদের কি, আমাদের সকল এম আর এন এর থেকে বড় জন্য সত্য, তাই না? আচ্ছা, তাহলে এখানে আই ইকুয়ালস টু 1। হ্যাঁ, এখানে অনেকগুলো পদ কিন্তু আমরা যোগ করতেছি, কি এক্স ওয়ান এম মাইনাস এক্স ওয়ান আর, আবার এক্স টু এম মাইনাস এক্স টু আর, এগুলো আছে। তো সবগুলো যোগফল কিন্তু অ্যাপসিলন স্কোয়ার থেকে ছোটো হচ্ছে। তাহলে
সবগুলো যোগফল যদি আমাদের অ্যাপসিলন স্কয়ার ছোট হয় তাহলে একটা পদ তো অবশ্যই অ্যাপসিলন স্কয়ার থেকে ছোট হবে। আমরা কিন্তু এখানে একটা পদ একটা পদ করে দেখাচ্ছি যে তাহলে অবশ্যই এক্স ওয়ানের পাওয়ার এম, পাওয়ার না সাবস্ক্রিপ্ট, এক্স ওয়ান এম এক্স ওয়ান আর, ঠিক আছে, স্কোয়ার এটা কি হবে অ্যাপসিলন স্কয়ার থেকে ছোট, এক্স টু এম মাইনাস এক্স টু আর, এটা আমাদের কী হবে অ্যাপসিলন স্কয়ার থেকে ছোট, এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে, হয়েছে। আচ্ছা এখন আমরা কী করলাম, উভয়পক্ষে স্কোয়ার উঠাই দিলাম, এখন আমাদের এটা থাকতেছে, এটা থাকতেছে, এটা থাকতেছে। একটু খেয়াল করে দেখি, এটা কিন্তু আমাদের ডিস্টেন্স ফাংশন, এটা কিন্তু আমাদের আর জগতের ডিস্টেন্স ফাংশন এটা। তাহলে যেহেতু এটা আমাদের আর জগতের ডিস্টেন্স ফাংশন এবং এক্স ওয়ান এম এক্স ওয়ান আর এগুলো আমাদের কী ছিল, পদ ছিল, অনুক্রমের পদ ছিল দুইটা, হ্যাঁ যে কোনো পদ, তাহলে অনুক্রমের দুইটা পদের হ্যাঁ আমরা কি নিচ্ছি, পার্থক্য অ্যাপসিলন থেকে ছোট প্রমাণ হয়ে গেল, ঠিক আছে, কোন জগতের, অন্য একটা জগতের। এই যে আর জগতে মেট্রিক বা ডিস্টেন্স ফাংশন হচ্ছে আমাদের এইটা, একটু খেয়াল করে দেখো, আমি একটু আবার কোষ অনুক্রমের সংজ্ঞাতে যাই, তাহলে হয়তো বুঝাইতে পারবো আমি, একটু অপেক্ষা করো তোমরা, কোষ অনুক্রমের সংজ্ঞাতে গিয়ে। আচ্ছা দেখো, এখন এই যে কোষ অনুক্রম বললাম যে এরকম এটা স্যাটিসফাই করতে হবে, এখন আমি যদি জানি এটা আর জগৎ, তাহলে আর জগৎ হলে তো আমাদের ডি এই এক্স এন কমা এক্স এম এটা আসলে কী হবে, এক্স এন মাইনাস এক্স এম হবে, তাই না, লেস দেন অ্যাপসিলন মডুলাস, কারণ আমাদের আর জগতের যে মেট্রিক বা ডিস্টেন্স ফাংশন সেটা আমাদের কি এক্স মাইনাস ওয়াই মডুলাস, তাই না, বা এটাকে তুমি ওইরকম প্যাটার্ন নিয়ে আসতে পারো যে এক্স মাইনাস ওয়াই, তারপরে আমরা কি দেবো স্কোয়ার, তার উপর আমরা পাওয়ার দেবো হাফ, সেম কথা, তাই না। সো এই জিনিসটা মাথায় রাখো, তাহলে আমি কিন্তু এটা পেয়ে গেলাম, তার মানে অবশ্যই কি এটা কি হচ্ছে আমাদের আর জগতে মেট্রিকের জন্য এটা কিন্তু সত্য হয়ে যাচ্ছে, তাই না। এই যে আর জগতে মেট্রিকের জন্য অ্যাপসিলন ছোট হচ্ছে দুইটা, তার মানে এরা কি আসলে, ইহা নির্দেশ করে এন সংখ্যক অনুক্রম, দেখো আর জগতে মেট্রিক্সের জন্য ওরা কিন্তু কোষ অনুক্রম স্যাটিসফাই করে ফেলছে, তাহলে ইহা নির্দেশ করে এন সংখ্যক অনুক্রম, তাহলে এই যে এক্স ওয়ান এম এইটা একটা অনুক্রম, এক্স টু এম এটা একটা অনুক্রম, ঠিক আছে, আবার এক্স এন এম এইটা একটা অনুক্রম, এবং আমি কিন্তু জানি এগুলো কিন্তু আমাদের কি হবে, একটা আমাদের যে অনুক্রমটা আমরা নিয়েছিলাম এই যে অনুক্রম, এই অনুক্রমের কিন্তু একটা পদ এগুলা, তাই না, তাহলে এগুলো কিন্তু একটা রিয়েল নাম্বার, একটা এগুলো একটা রিয়েল নাম্বার আমরা জানি, তাই না। তার মানে আমি এটাকে ভাঙার পর এরকম এরকম ম্যানিপুলেশন করার পর আমি যে যে অনুক্রমগুলো পাইছি এগুলো সব বাস্তব সংখ্যা অনুক্রম, আর এর অনুক্রম হয়ে যাচ্ছে, তাই এর প্রত্যেকটি একটি বাস্তব সংখ্যার কোষীয় অনুক্রম হয়ে গেছে। কোষ অনুক্রম কীভাবে বুঝলাম, এই যে এখানে স্যাটিসফাই করছে কোষ অনুক্রম সংখ্যা অলরেডি, কারণ এটা কি, এটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার আর এর মেট্রিক বা ডিস্টেন্স ফাংশন পেয়ে গেলাম আমরা, যেহেতু আর একটা সম্পূর্ণ মেট্রিক জগৎ, ঠিক আছে, আর কিন্তু এটা সম্পূর্ণ মেট্রিক জগৎ আমরা জানি, সুতরাং উপযুক্ত অনুক্রম সমূহ এই যে আমরা যে অনুক্রমগুলো পাইছি এরা প্রত্যেকেই বাস্তব সংখ্যায় অভিসারী হবে, এবং ওরা সকলেই কিন্তু কি অভিসারী। দেখো আমি জানি আর একটা সম্পূর্ণ মেট্রিক জগৎ, এবং এগুলো হচ্ছে এই আর জগতেরই অনুক্রম পেয়ে গেলাম আমরা, তাহলে এই যে আর জগৎ অনুক্রম পেলাম ওরা তো অবশ্যই তাহলে আরে অভিসারী, আর যদি অভিসারী না হইতো আর তো সম্পূর্ণ মেট্রিক জগৎ হইতো না, ক্লিয়ার। আচ্ছা, তো প্রত্যেকটি বাস্তব সংখ্যা অভিসারী হবে, তাইলে আমরা কি পাচ্ছি এখানে এক্স আই এম, এই যে আমাদের এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি অনেকগুলো অনুক্রম আছে, আমরা এটাকে জেনারেলাইজ করছি, শর্টকাটে আমরা বললাম এক্স আই এম অনুক্রম, এটা দিয়ে কিন্তু আমি সকল অনুক্রমকে বুঝাচ্ছি, ওকে। তাহলে এই এক্স আই এম অনুক্রমের এক্স আই বিলংস টু আর এ অভিসারী, তার মানে কি, ধরো আমি ধরে নিচ্ছি যে এই অনুক্রমটা এক্স আই পদ অভিসারী, মানে এক্স ওয়ান এম অনুক্রমটা এক্স ওয়ান পদে অভিসারী, আবার এক্স টু এম অনুক্রমটা এক্স টু পদে এক্স টু পদে বা এক্স টু বিন্দুতে অভিসারী, সেই বিন্দুটা কিন্তু আরই আস, ওকে, সেটা আমরা লিখলাম যে ধরি এরকম, এটাকে একটু নিচলাম আই দিই আমরা এখান থেকে, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে বলাই যায় তাহলে এটা যদি আমি লিমিট নেই যেখানে এম টেন্স টু ইনফিনিটি, তাহলে এটার মান এক্স আই সমান হবে, যেহেতু এই বিন্দুতে অভিসারী হচ্ছে আমাদের এই অনুক্রমটা, ঠিক আছে, অনুক্রমের সংখ্যা অনুযায়ী তাহলে লিখলাম যেখানে আমাদের আই ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত, কারণ আমরা কিন্তু সবাইকে বারবার এই যে সবার জন্য আলাদা করে না লিখে সবার জন্য আমরা একবারে এক লাইনে লিখে দিলাম, ঠিক আছে। আশা করছি এগুলো বুঝতে সমস্যা হচ্ছে না। তারপর আমরা এখানে কি করলাম,
লিমিট এম টেন্স টু ইনফিনিটি, আমরা এগুলো আলাদা করে লিখতেছি, দেখছো? এখন কিন্তু আমরা এটাকে আলাদা আলাদা করে লিখলাম, 1 এর জন্য বসাই দিলাম, 2 এর জন্য দিলাম, পরে কমা দিয়ে ডট 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 দিয়ে আবার এম টেন্স টু ইনফিনিটি এন পর্যন্ত চলে যাচ্ছে আমরা, এই যে এই সব মানগুলো আমরা এখানে বসাই দিচ্ছি এক্সএন। ওকে, এখন এইটাকে আমরা একসাথে করে দিতে পারি, যে তাহলে লিমিট এম টেন্স টু ইনফিনিটি x1m, x2m, ডট 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 xnm, এদের সবাই যদি লিমিট আমি নিই তাহলে আমি এই টুপলটা পাচ্ছি। তাহলে এই টুপলের লিমিট কিন্তু আমি এই টুপল পাচ্ছি, বা টাপল যেটাই বলো না কেন। আর এইটাই কোশ্চেন জানি কত আমাদের, দেখো এটাই কোশ্চেন আমি ধরে নিয়েছিলাম, এটাই কিন্তু আমাদের আসলে কি, এটা আমাদের কি ছিল, সরি উপরে চলে গেছে, এই যে আমাদের xm, আমি কিন্তু এটা পেয়ে গেছি, তাহলে আমি xm বসাই দেবো এখানে। তাহলে আমি তাই করতেছি, এখানে আমরা xm বসাই দিলাম, আর এখানে x, তাহলে কি বোঝাচ্ছে এখানে, xm কোথায় অবশ্যই হচ্ছে আমাদের x এর, আর xmটা কি ছিল আমাদের এই অনুক্রমের সাধারণ পদ ছিল, দেখছো? m যখন টেন্স টু ইনফিনিটি তখন xm ইকুয়ালস টু x হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এই অনুক্রমটা কোন বিন্দুতে অভিসারী, x বিন্দুতে অভিসারী। এখন আমি আগে কি করছিলাম দেখো তো ভালো করে, আমি আগে ধরে নিয়েছিলাম যে আমাদের x বিলং করে হচ্ছে Rn এ, ঠিক আছে? তো একটু খেয়াল করে দেখো, আমাদের y কিন্তু আসলে এখানে দরকার পড়েই নেই, আমি এখানে yটা আসলে বাদই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে সংজ্ঞা অনুযায়ী আসলে y দরকার নেই, আমাদের শুধু লিখবো x বিলংস টু Rn, ঠিক আছে? এবং তাহলে আমরা জাস্ট এটা লিখে দেবো, শেষ। আমার এখানে আমি ওয়াইয়ের কোনো কাজ এখানে দেখিনি আসলে। হ্যাঁ, বই তো ওরা ওয়াই দিছে, এখানে ওয়াই তো দরকার নেই, নো নিড টু ডু দ্যাট, এখানে ওয়াইয়ের কোনো টার্ম আসেইনি। ওকে, সো আমরা এখানে দিলাম। তাহলে আমরা কি দেখলাম, আমরা তো আগেতে ধরে নিয়েছি এক্সটা হচ্ছে আমাদের কি, আর এন এরই উপাদান, আর এন এর বিন্দু, তার মানে আমাদের অনুক্রমটা কোথায়, অভিসারী, আর এন জগতেই অভিসারী। তাহলে কি প্রমাণ হয়ে যাচ্ছে যে আর এন একটি সম্পূর্ণ মেট্রিক জগৎ। একটু দেখো, যদি একবার না বুঝো ভিডিওটা একটু বারবার দেখো, এই নোটেশনগুলি আসলে একটু প্যাচ লাগার কথা, ঠিক আছে? তুমি যদি এইটা একটু ভালো করে বুঝে যাও এবং এটা একটু বুঝো তাহলেই হয়ে যাবে। সো বারবার দেখো এবং নোট তো দেখবা অবশ্যই। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।